আসসালামু আলাইকুম। রিসার্চ হেল্প বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে ব্যাচের লেকচার নাম্বার 1। আজকের লেকচারে আমরা খুবই বেসিক কিছু বিষয় কভার করব। আজকের লেকচারের মূল টপিক হচ্ছে রিসার্চ আর্টিকেল আপনি কিভাবে সার্চ করবেন এবং সার্চ করা থেকে ভালো আর্টিকেলগুলো কিভাবে সিলেক্ট করবেন। ওকে, এখন প্রশ্ন হতে পারে যেটা আমাদের কেন দরকার। তো রিসার্চ আর্টিকেলে কিছু পার্ট আছে, হ্যাঁ, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, এরকম রিসার্চ আর্টিকেলে কিছু পার্ট আছে। তো এই পার্টগুলো লিখতে গেলে, বিশেষ করে কিছু কিছু পার্ট, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, এরকম কিছু কিছু পার্ট লিখতে গেলে আমরা অন্যের কাছ থেকে তথ্য নিতে হয়। আর অন্যের কাছ থেকে তথ্য নিতে হলে নিশ্চয়ই আপনি অন্যের আর্টিকেল গুলো খুঁজতে হবে, খুঁজে ডাউনলোড করতে হবে। বা 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 গুগলে লাখ লাখ বা হাজার হাজার আর্টিকেল আছে, বেস্ট আর্টিকেল কোনগুলো সেগুলো চুজ করে বের করতে হবে। অর্থাৎ রিসার্চ করতে গেলেই আমাদের রিলেভেন্ট আর্টিকেল থেকে তথ্য নিতে হয়, আর্টিকেল খুঁজতে হয়। আজকে আমরা আর্টিকেল কিভাবে খুঁজবেন এবং খোঁজা থেকে সেই আর্টিকেল কিভাবে চুজ করবেন এই বিষয়ে আজকে আলাপ হবে। আজকে যেহেতু প্রথম সেশন, তো আমি কিছু বেসিক আলোচনাও এখানে রেখেছি, সেগুলা শেষ করে দেন আমরা আর্টিকেল খোঁজার কাজে যাব, ঠিক আছে? একদম বেসিক কিছু আলোচনা এখন হবে। ওকে, আপনারা পুরো কোর্স জুড়েই আর্টিকেল, অরিজিনাল আর্টিকেল, থিসিস, পাবলিশার, জার্নাল, এরকম কিছু কনসেপ্ট আপনারা শুনতেই থাকবেন পুরো কোর্স জুড়ে। অনেকের কাছে দেখা যায় ব্যাচের ক্লাস 10টা শেষ, তাও এটা কনফিউশন থাকে। আমরা কিছু কনফিউশন একটু দূর করি। একটু খেয়াল খেয়াল করুন, স্ক্রিনে আপনারা একটা রিসার্চ আর্টিকেল দেখতে পাচ্ছেন। এটা আমাদের ব্যাচের একজন পার্টিসিপেন্ট, আমি বলেছি। ওকে, স্ক্রিনে আপনারা একটা রিসার্চ আর্টিকেল দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা আমরা যা পাবলিশ করি, পাবলিশ হওয়ার পরে, আবার বলছি, পাবলিশ হওয়ার পরে এটাকে বলে রিসার্চ আর্টিকেল। এই যে আপনার স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এটা একটা রিসার্চ আর্টিকেল। আচ্ছা, রিসার্চ আর্টিকেল যেখানে পাবলিশ হয় তাকে বলে জার্নাল। রিসার্চ আর্টিকেল যেখানে আমরা পাবলিশ করি তাকে বলে জার্নাল। যেমন এই জার্নালের নাম হচ্ছে ডিসকভার পাবলিক হেলথ। ডিসকভার পাবলিক হেলথ, তাহলে এটা হচ্ছে জার্নাল। আর এই স্ক্রিনে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে রিসার্চ আর্টিকেল। ওকে, তাহলে আমরা আর্টিকেল কি শিখলাম, জার্নাল কি সেটাও বুঝলাম। আর্টিকেল গুলা জার্নালে পাবলিশ হয়। আবার জার্নাল গুলা সাধারণত কোনো একটা কোম্পানির আন্ডারে থাকে, ঠিক আছে? জার্নাল গুলো সাধারণত কোনো একটা কোম্পানির আন্ডারে থাকে। কোম্পানি মানে একটা সংস্থা বা কোনো কারো একটা আন্ডারে থাকে আর কি। এদেরকে বলে পাবলিশার। যেমন এই আর্টিকেলটা ডিসকভার পাবলিক হেলথ জার্নালে পাবলিশ হয়েছে। আর এই জার্নালটা হচ্ছে স্প্রিনজার নামক কোম্পানির জার্নাল। আবার বলছি, এই জার্নালটা স্প্রিনজার নামক কোম্পানির জার্নাল। আপনার নামগুলো আস্তে আস্তে শুনবেন। তার মানে স্প্রিনজার হচ্ছে লেয়ারে আরেকটু উপরে। আমরা যদি সহজ ভাষায় চিন্তা করি, বাচ্চা, বাবা, দাদা, তাহলে আর্টিকেলটা হলো বাচ্চা, তার ফাদার হলো জার্নাল। আর জার্নাল গুলো সাধারণত কোম্পানির আন্ডারে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড এরকম বড় বড় অনেকগুলো রিসার্চের কোম্পানি বা পাবলিশার আছে। এর মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে এলসভিয়ার, স্প্রিনজার, নেচার, টেইলর ফ্রান্সিস। এগুলো হচ্ছে এক একটা পাবলিশারের নাম। তো এক একটা পাবলিশারের আন্ডারে 2000 3000 করে জার্নাল থাকে। এক একটা পাবলিশারের আন্ডারে 2000 3000 করে জার্নাল থাকে, ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আমরা আর্টিকেল পাবলিশ করি জার্নালে, আর জার্নালগুলো সাধারণত পাবলিশারের আন্ডারে থাকে। আবার পাবলিশার ছাড়াও জার্নাল থাকতে পারে, কিন্তু সাধারণত জার্নালগুলো পাবলিশারের আন্ডারেই থাকে, ঠিক আছে? ওকে, তো আমি হচ্ছে যে শিটে, আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আছে, প্রশ্ন আমরা একটু পরে নেবো, চ্যাট বক্সে করে রাখতে পারেন। তো এখানে এই যে আর্টিকেল কি, জার্নাল কি, পাবলিশার কি, এই তিনটা মূল কনসেপ্ট আশা করি আমরা শিখে গেলাম, ঠিক আছে? এখন আরো কিছু কনসেপ্ট আছে, সেটা হলো থিসিস আর ডিজার্টেশন। থিসিস আর ডিজার্টেশন, থিসিস কি আর ডিজার্টেশন কি? ওকে, স্ক্রিনে আমি একটা থিসিস দেখাচ্ছি, যে এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা থিসিস বা ডিজার্টেশনও বলতে পারেন। এই যে এইটা হচ্ছে যে কত পেজের আমি দেখি, এটা হচ্ছে 87 পেজের। হ্যাঁ, এটা সম্ভবত কারো মাস্টার্সের মেবি। তো আর্টিকেল আর থিসিসের মধ্যে পার্থক্য আছে। আর্টিকেল হচ্ছে যেটা আমরা জার্নালে পাবলিশ করি, আর থিসিস ডিসার্টেশন হচ্ছে যেই গবেষণাগুলো আমরা একাডেমিক ডিগ্রি ফুলফিলমেন্টের অংশ হিসাবে করি। আবার বলছি, ধরুন আপনি মাস্টার্সে ভর্তি হলেন, আপনার পাশ করার জন্য গবেষণা করতে হবে, সেই গবেষণাটিকে বলা হচ্ছে থিসিস। এবং থিসিসের আকার আর্টিকেলের তুলনায় সবসময় বড় হয়। যেমন এই থিসিসটা হচ্ছে 87 পেজ, দেখেন, এই থিসিসটা হচ্ছে 87 পেজ। আর একটু আগে আমরা যে আর্টিকেলটা দেখাচ্ছিলাম, সেই আর্টিকেলটা হচ্ছে 13 পেজ। তার মানে আর্টিকেলের আকার সবসময় ছোট হয়, আর থিসিসের আকার সবসময় বড় হয়। সাধারণত মাস্টার্সের থিসিস গুলো অ্যারাউন্ড 100 পেজ হয়, আর পিএইচডির
বা এমফিল এর গুলা, এগুলাকে আমরা থিসিস না বলে শব্দটা বলে ডিজার্টেশন। তো ডিজার্টেশন গুলো সাধারণত 150, 200, 300, 400 এরকম পেজ হয়, অনেক বড় হয়। আর আর্টিকেল আমরা জার্নালে পাবলিশ করি, কিন্তু থিসিসটা সাধারণত ইউনিভার্সিটি তার পোর্টালে আপলোড করে, কিন্তু থিসিসটা সাধারণত আমরা পাবলিশ করি না। কিন্তু চাইলে সুপারভাইজারের অনুমতি নিয়ে থিসিসকে ছোট করে এনে, মানে থিসিসটাকে ওই যে 10 পেজ 15 পেজ মানে ছোট করে এনে থিসিস থেকে আর মানে জার্নাল আর্টিকেল করা যায়, আর্টিকেল করা যায়। তাহলে আমরা যদি মূল দুইটা জিনিস চিন্তা করি, আর্টিকেল হচ্ছে ছোট ডকুমেন্ট যেটা আমরা জার্নালে পাবলিশ করি, এটা একাডেমিক ডিগ্রির অংশ হিসাবে না। আর থিসিস হচ্ছে একাডেমিক ডিগ্রির অংশ হিসেবে আমরা যে গবেষণা করি সেটাকে বলে থিসিস। এবং এটা একটা ব্রড ভার্সন, মানে অনেক বিস্তারিত থাকে সবকিছু এখানে, এই জন্য থিসিসের আকার অনেক বড় হয়। ঠিক আছে, আপনার এই স্ক্রিনে একটা থিসিস দেখতে দেখতে পাচ্ছেন। আর্টিকেলে যা থাকে থিসিসও তাই থাকে, কিন্তু থিসিস হচ্ছে এটার ব্রড ভার্সন, ঠিক আছে। আর আর্টিকেল হচ্ছে বলা যায় সেটার সংক্ষেপ ভার্সন। আশা করি বুঝতে পারছেন। আমি নমুনাগুলা দিয়ে দিব, তাহলে হয়তো আস্তে আস্তে আরেকটু ক্লিয়ার হবে। থিসিস আর ডিজার্টেশন সিমিলার। মাস্টার্স এর ক্ষেত্রে আমরা এটাকে বলি থিসিস, আর পিএইচডির ক্ষেত্রে সাধারণত আমরা বলি হচ্ছে ডিজার্টেশন। ঠিক আছে, এই যে এখানে এগুলা দেওয়া আছে, ঠিক আছে, থিসিস কি ডিজার্টেশন কি। আর আরেকটা ছোট্ট আছে কনফারেন্স পেপার। আর্টিকেলেরই, আমরা যে শুরুতে আর্টিকেল বললাম, আর্টিকেলেরই আরেকটা স্মলার ভার্সন হচ্ছে বলা যায় কনফারেন্স পেপার। তো কনফারেন্স পেপার এখানে সব ব্যাকগ্রাউন্ডে লাগবে না, মূলত লাগবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলোর জন্য, অন্য ব্যাকগ্রাউন্ড গুলোর জন্য কম লাগবে। তো আর্টিকেলের সহজ কথা, আর্টিকেলের শর্টার ভার্সন যদি আমরা কোনো কনফারেন্সে এটা প্রেজেন্ট করি প্রসিডিং এ, এগুলো আমরা ডিটেলস কথা বলবো। সহজে এটা মনে রাখেন যে আর্টিকেলের ছোট ভার্সন হচ্ছে কনফারেন্স পেপার, এবং কনফারেন্স পেপার সব ব্যাকগ্রাউন্ডে লাগবে না। তো পুরো কোর্স জুড়ে আমরা আর্টিকেল শব্দটাই বেশি বলবো, বা রিসার্চ আর্টিকেল শব্দটাই বেশি বলবো। আর থিসিস, কনফারেন্স পেপার, ডিজার্টেশন এগুলো তো আলোচনার মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো আশা করি থিসিস বুঝতে পারছেন। তো আমরা রিসার্চের কাজে যখন আমরা কারো কাছ থেকে তথ্য নেব, মূলত আমরা অন্য আর্টিকেল থেকেই তথ্য নেব, অন্য কোনো ডিজার্টেশন থেকে আমরা তথ্য নেব না, বা অন্য কোনো থিসিস থেকে সাধারণত আমরা তথ্য নেব না। আচ্ছা, আরো কিছু ছোট ছোট কনসেপ্ট। প্রিপ্রিন্ট। প্রিপ্রিন্ট মানে, ধরুন আপনি কোন একটা গবেষণা করছেন, এটার ফলাফলটা খুবই সবার জানা খুবই জরুরি, কিন্তু জার্নালে এটা দিলে, জার্নালে পেপারটা পাবলিশ হতে তো অনেক টাইম লাগে, 4 মাস, 6 মাস, 5 মাস। তো এমন কিছু সিস্টেম আছে, আপনি চাইলে আপনার আর্টিকেলটা কিছু অনুমোদিত ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। মানে আপনি আর্টিকেলটা জার্নালে পাবলিশ হওয়ার আগেই, মানে জার্নালে পাবলিশ হওয়ার আগেই কিছু অনুমোদিত ওয়েবসাইট আছে, সেখানে আপনি এটা পাবলিশ করতে পারবেন। এই পাবলিশটা কিন্তু আর্টিকেল পাবলিশ বলে গণ্য হবে না, এটাকে বলে প্রিপ্রিন্ট। প্রিপ্রিন্ট মানে হচ্ছে যে পাবলিশ হওয়ার আগের ভার্সন। এটা হচ্ছে বাধ্যতামূলক না, যেমন আমার কোনোটা আমি প্রি প্রিন্টে দেই না। প্রি প্রিন্ট মানে আপনারটা এখনো জার্নালে পাবলিশ হয় নাই, কিন্তু তার আগেই আপনি এটার একটা কপি উন্মুক্ত করে দিছেন। ঠিক আছে, তো এরকম যদি হয় এটাকে বলে প্রি প্রিন্ট। এখন অনেকে আছেন হাই স্টাডির প্রয়োজনে, ধরেন আপনার আর্টিকেল পাবলিশ হচ্ছেই না, আপনি ট্রাই করতেছেন, রিজেক্ট হচ্ছে, রিজেক্ট হচ্ছে, রিজেক্ট হচ্ছে, আপনার সময়ও চলে চলে আসছে। হ্যাঁ, আপনার অলরেডি সময় চলে আসছে অ্যাপ্লিকেশন করার। তখন আপনি করলেন কি, আপনার যে আর্টিকেলটা আছে সেটাকে একটা প্রি প্রিন্ট ওয়েবসাইটে পাবলিশ করলেন। প্রি প্রিন্টে পাবলিশ করতে কিন্তু কোনো ঝামেলা নাই, দিলেই পাবলিশ করে দেবে। এটার ভ্যালু কম, তাও অ্যাটলিস্ট আপনি তো আপনার সুপারভাইজারকে দিতে পারবেন যে হ্যাঁ আমার একটা কাজ আছে, এই হচ্ছে লিঙ্ক। তো প্রি প্রিন্ট মানে এইটা এখনো জার্নাল কর্তৃপক্ষের রিভিউ হয় নাই, এটা জাস্ট অথর এখানে আপলোড করে রাখছে। ঠিক আছে, এরকম একটা প্রি প্রিন্টের নাম হচ্ছে এসএসআরএন, আর্কাইভ, এগুলা প্রি প্রিন্ট। আশা করি বুঝতে পারছি। তো প্রি প্রিন্টের সাথে রিসার্চ আর্টিকেলের পার্থক্যটা বুঝছেন? রিসার্চ আর্টিকেল হচ্ছে এটা জার্নালে যা পর্যাপ্ত রিভিউ হয়ে তারপর পাবলিশ হইলে এটা রিসার্চ আর্টিকেল। কিন্তু কেউ চাইলে এর আগেই তার কপিটাকে কোনো নির্দিষ্ট কোনো অনুমোদিত ওয়েবসাইটে রাখতে পারে। সব ওয়েবসাইটে রাখলে হবে না, তাহলে তো কেউ তার গুগল ড্রাইভে আপলোড করে দিত। কিন্তু না, প্রিপ্রিন্ট গুলারও কিছু টুকটাক নিয়ম কানুন আছে, প্রিপ্রিন্ট গুলা অনুমোদিত প্রিপ্রিন্ট হওয়া লাগে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে প্রিপ্রিন্ট থেকে জার্নাল আর্টিকেল হইতে হইলে বা রিসার্চ আর্টিকেল হইতে হইলে এটা রিভিউ প্রসেস দিয়ে যাওয়া লাগে। অর্থাৎ আমরা যখন আর্টিকেল কোনো একটা জার্নালে জমা দেই, জার্নাল কর্তৃপক্ষ এটাকে রিভিউ করে। রিভিউ করে মানে দুইজন বা দুইয়ের অধিক রেফারি মিলে এটা যাবতীয় ভুল ত্রুটিগুলা দেখে, দেখে আমাদেরকে ঠিক করতে বলে। এই জিনিসটাকে বলে পিয়ার রিভিউ। এই জিনিসটাকে বলে পিয়ার রিভিউ। তো দুনিয়ার যত ভালো জার্নাল আছে সবগুলা জার্নালে পিয়ার রিভিউ সিস্টেম আছে। পিয়ার রিভিউ মানে আপনার এই ফিল্ডের গবেষকরা আপনার আর্টিকেলটা পাবলিশ হওয়ার আগে তারা যাচাই বাছাই করে দেখবে, কমেন্ট দেবে। অনেকে যেমন বলে যে ভাই আমি পিয়ার রিভিউড জার্নাল আর্টিকেল পাবলিশ করতে চাই। সহজ কথা হলো দুনিয়াতে যত ভালো জার্নাল আছে সবগুলাই পিয়ার রিভিউড জার্নাল। পিয়ার রিভিউ যদি না হয় তাহলে কোনোভাবেই এই আর্টিকেলটাকে কোয়ালিটিফুল
বলা যায় না। ঠিক আছে, তো পিয়ার রিভিউ শব্দটা আশা করি বুঝতে পারছেন। আর ওকে, এখন এগুলো মুখস্থ আবার বলছি, এগুলো মুখস্থ করার দরকার নেই, পুরো কোর্স করতে করতে এগুলো আমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। আমরা যেমন ধরেন মোবাইল চালাই, কোন বাটনে কি আছে আমরা কি মুখস্থ করছি? জাস্ট বেসিক এগুলা, ঠিক আছে। আর ডিইউআই হলো প্রত্যেকটা আর্টিকেলের একটা আইডেন্টিক্যাল নাম্বার থাকে, আমাদের যেমন প্রত্যেক মানুষের একটা এনআইডি কার্ড আছে, আর্টিকেলের একটা আইডেন্টিক্যাল নাম্বার থাকে, এই আইডেন্টিক্যাল নাম্বারটাকে বলে ডিওআই। যদিও এই ডিওআই থাকাটা বাধ্যতামূলক না, ইভেন ডিওআই অনেক ভুয়া আর্টিকেলেরও থাকতে পারে, যেটা ভিন্ন আলাপ। কিন্তু ডিওআই মানে হচ্ছে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার, অর্থাৎ প্রত্যেক, যেমন ধরেন আমার নাম মোর্শেদ আলম, মোর্শেদ আলম বাংলাদেশে কত মানুষ আছে তাই না? কিন্তু আমার এনআইডির যে সংখ্যাটা, সেই সংখ্যার কি আর কোনো মানুষ আছে? নাই। তো প্রত্যেকটা আর্টিকেলের একটা আইডেন্টিক্যাল নাম্বার থাকে যেটা 10 দিয়ে শুরু হয়। যেমন এই আর্টিকেলের ডিইউআই নাম্বার হচ্ছে এইটা, এই আর্টিকেলের ডিইউআই নাম্বার এইটা। এরকম প্রত্যেকটা আর্টিকেলেরই ডিইউআই নাম্বার থাকে, ঠিক আছে। যে আমাদের আরেকটা আর্টিকেল, এটা আমাদের ব্যাচেরই পার্টিসিপেন্টদের সাথে আমার আর্টিকেল। এখানেও দেখেন এই যে ডিইউআই নাম্বার দেখছেন, 10 দিয়ে শুরু হয়, দেখলে আমরা বুঝতে পারছি ডিইউআই নাম্বার। তো এখন এইটা পাবলিশ হয়েছে জার্নালে, জার্নালের নাম হচ্ছে কোজেন্ট এডুকেশন। দেখেন জার্নালের নাম হচ্ছে কোজেন্ট এডুকেশন। আর এটা কার জার্নাল? গুগলে সার্চ করলে দেখবেন এটা হচ্ছে টেইলর ফ্রান্সিস নামক কোম্পানির জার্নাল, ঠিক আছে। টেইলর ফ্রান্সিস নামক কোম্পানি, বা এই যে টেইলর টেইলর ফ্রান্সিস, ঠিক আছে। টেইলর ফ্রান্সিস হচ্ছে পাবলিশার, জার্নালের নাম হচ্ছে কোজেন্ট এডুকেশন। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে রিসার্চ আর্টিকেল। রিসার্চ আর্টিকেল। ইনিশিয়াল কিছু বেসিক কি আমরা বুঝলাম? চ্যাট বক্সে জানাবেন, হ্যান্ড রেজ করা লাগবে না। ইনিশিয়াল বেসিক কি আমরা বুঝতে পারলাম, এবং কথা ঠিক মতো শোনা যায় কিনা, বা স্ক্রিন যে আমি চেঞ্জ করতেছি সেটা চেঞ্জ হয় হয় কিনা চ্যাট বক্সে জানাবেন। সবকিছু ঠিক আছে কিন্তু? আশা করি ঠিক আছে, হ্যাঁ। যাদের নেট কানেকশন ঠিক আছে আশা করি সব ঠিক আছে। ওকে, তো এগুলো হচ্ছে একদম বেসিক কিছু ধারণা, যেন আপনার একটা আর্টিকেল ওপেন করলে, এখন ধরেন আজকের ক্লাসের আগে যারা একদম নতুন তারা তো এই আর্টিকেলটা ওপেন করে এই যে এখানে লেখা আছে ডিসকভার পাবলিক হেলথ, এটা দ্বারা কি বুঝে আপনি বুঝতেন না, বা আর্টিকেলের নিচে এই যে 10 দশমিক এটা কি, এটা আপনি বুঝতেন না। আশা করি এই ছোট ধারণাগুলো এখন বুঝতেছেন, ঠিক আছে। আরো কিছু বিষয় আছে এগুলো আমরা বলবো, যেমন এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন এখানে যিনি প্রথমে থাকে ওনাকে বলে লিড অথর বা ফার্স্ট অথর, আর বাকি যারা তাদেরকে বলে কো অথর, বাকি যারা তাদেরকে বলে কো অথর। আর যিনি আর্টিকেলটা জার্নালে জমা দেন তাকে বলে করসপন্ডিং অথর। মনে করেন লিড অথর যদি জমা দেয় তাহলে তিনি একই সাথে লিড অথর এবং একই সাথে করসপন্ডিং অথর। আর যদি লিড অথর যদি জমা না দেয় তাহলে যিনি জমা দেয় আর কি তাকে বলে করসপন্ডিং, যেমন এই আর্টিকেলের করসপন্ডিং অথর ছিলাম আমি, ঠিক আছে। তার মানে এখানে রেজাউর রহমান উনি হচ্ছেন লিড অথর, আর আমি হচ্ছে এখানে করসপন্ডিং অথর। কোনো কোনো জার্নালে নিচে দিয়ে এই যে দেখেন লেখা আছে কন্টাক্ট মোর্শেদ আলম, দেখছেন? এই যে মোর্শেদ আলম হচ্ছে এই আর্টিকেলের করসপন্ডিং অথর। করসপন্ডিং মানে আর্টিকেলটা লেখার পরে জার্নালে জমা দেওয়া এবং পাবলিশ হওয়ার যাবতীয় যত প্রসেস আছে সব অথররা সেটা করে না, শুধু একজন বা দুইজন অথরের দায়িত্ব থাকে জার্নালের সাথে যাবতীয় যোগাযোগ করে এটাকে পাবলিশ করা, তো তাকে বলে করসপন্ডিং অথর। ঠিক আছে, তো সাধারণত লিড অথরের ভ্যালুটা সবচেয়ে বেশি, এরপর করসপন্ডিং অথরের ভ্যালু বেশি, এরপর বাকি অথরদের ভ্যালু। যদিও আসলে ভ্যালু বলতে কি বোঝায় এটা কোনো স্পেসিফিক টার্ম না, আমি জাস্ট বেসিক বললাম আর কি, ঠিক আছে। ওকে, টুকটাক বিষয়গুলো আশা করি আমরা বুঝতেছি। ওকে, একদম বলছেন ফন্ট বড় করলে ভালো হয়, আমরা কিন্তু এখন স্পেসিফিক কিছু দেখাচ্ছি না, শীটের ফন্ট বড় আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই টুকটাক ধারণাগুলা বুঝতে পারছি। আচ্ছা, আমরা মূল ক্লাসে যাওয়ার আগে জাস্ট 5 মিনিট একটা আর্টিকেলের স্ট্রাকচার নিয়ে একটু বলবো। এই দেখুন আমরা কিন্তু পুরো কোর্স জুড়ে এগুলা শিখবো। প্রথম 5টা ক্লাস বেসিক, এরপর 6 নম্বর ক্লাসে টাইটেল শিখবো, 7 নম্বর ক্লাসে ইন্ট্রোডাকশন শিখবো, 8 9তে লিটারেচার রিভিউ শিখবো, এভাবে আমরা আগাবো আর কি। তো এখন আমরা ছোট করে 5 মিনিট একটা রিসার্চ আর্টিকেলের স্ট্রাকচারটা জানবো, মানে একটা আর্টিকেল দেখতে কেমন। ঠিক আছে, কিন্তু আমরা আজকে এগুলো শিখবো না, মানে এগুলা আজকে টাইটেল কিভাবে লিখতে হয় এটা আজকে শিখবো না, কারণ এগুলো নিয়ে আলাদা ক্লাস আছে। হুম। ওকে, তো রিসার্চ আর্টিকেলের একটা স্ট্রাকচার আছে, আমরা ধরেন বইয়ের একটা স্ট্রাকচার আছে, ঠিক তেমনি রিসার্চ আর্টিকেল একটা স্ট্রাকচার আছে, যদিও স্ট্রাকচার গুলো কোনো কোনো জার্নাল একটু চেঞ্জ আছে, কিন্তু আমি মোটা দাগে বলতেছি আর কি। একটা স্ট্রাকচার আছে। আচ্ছা, আমার আমার ভয়েসটা কি ঠিক মতো শোনা যায় নাকি আরো লাউড হওয়া প্রয়োজন? এটাও আপনারা জানাবেন, একজন বললো লাউড হলে ভালো হয়, কিন্তু আমি যথেষ্ট লাউডলি বলার ট্রাই করতেছি, তাও জানাবেন। আচ্ছা, আর সবাই যে চ্যাট করে এদিকে আপনাদের ডিস্টার্ব হয়, তাহলে আমি চ্যাটটাও কিন্তু প্রাইভেট করে দিতে পারবো, মানে শুধু আমিই দেখবো আর কেউ দেখবেন না। অন্যদের চ্যাটে কি আপনার ডিস্টার্ব হয়? আপনার এন্ড থেকেও কিন্তু বন্ধ করতে পারবেন, ঠিক আছে। আপনার এন্ড থেকেও চাইলে অন্যদের চ্যাট বন্ধ করতে পারবেন, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা,
এখন দেখুন রিসার্চ আর্টিকেলের স্ট্রাকচার। তো রিসার্চ আর্টিকেলের স্ট্রাকচার কি হবে ওয়ার্ল্ড ওয়াইড, এটা নিয়ে অনেক পেপার আছে। মোটা দাগে যদি বলি, যে কোনো রিসার্চ আর্টিকেলে প্রথমেই দেখবেন একটা শিরোনাম থাকে, এটাকে বলে টাইটেল। এই যে এই গবেষণার, আমি একটা আর্টিকেল দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে যে কোনো আর্টিকেল দিয়ে করতে পারেন। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে বলে টাইটেল, এটা সবাই জানি, এটাকে বলে টাইটেল। আর টাইটেলের পরে যে কোনো আর্টিকেলে দেখবেন ছোট করে একটা সামারি থাকে, এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট। এই সামারি মানে পুরো গবেষণার ভেতরে যা আছে তাকে এখানে সংক্ষেপে বলা হয়েছে, মানে পুরো আর্টিকেলটার সার সংক্ষেপ। যে কোনো রিসার্চ আর্টিকেল যদি আপনি ওপেন করেন, সেটা ফ্রি হোক বা পেইড আর্টিকেল হোক, অ্যাটলিস্ট টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট এই অংশটা আপনি ফ্রিতে পড়তে পারবেন। কারণ সামারিটা সবসময় আপনি ফ্রিতে পড়া যায়। এই হলো টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে সামারি। আচ্ছা, তো অ্যাবস্ট্রাক্টের পরেই থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি, লেকচার নাম্বার 7-এ কথা হবে। আমরা আজকে আর বলতেছি না ইন্ট্রোডাকশন মানে কি। ইন্ট্রোডাকশন হচ্ছে এই গবেষণাটি কি নিয়ে করতেছি, কেন করতেছি, এই উত্তরগুলো আমরা ইন্ট্রোডাকশনে দেই। আচ্ছা, ইন্ট্রোডাকশনের পরে আরেকটা পার্ট আছে, এটা সব ব্যাকগ্রাউন্ডের জন্য ম্যান্ডেটরি না, সেটা নাম হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ নামক একটা পার্ট আছে, এটা সব ব্যাকগ্রাউন্ডের জন্য সরাসরি ম্যান্ডেটরি না। যেমন এই আর্টিকেলে দেখেন ইন্ট্রোডাকশনের পরে মেথডে চলে গেছে। দ্যাট মিনস লিটারেচার রিভিউটা এই ব্যাকগ্রাউন্ডে ম্যান্ডেটরি না। ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সায়েন্সে সাধারণত লিটারেচার রিভিউটা ম্যান্ডেটরি না। তো লিটারেচার রিভিউ পার্ট মানে হচ্ছে যে এই গবেষণার সাথে রিলেভেন্ট যে গবেষণাগুলো আছে সেগুলোকে পর্যালোচনা করা। আপনারা এখন টার্মিনোলজিগুলো বুঝবেন না, কারণ এগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস আছে, তখন বুঝবেন। আচ্ছা, তাই ইন্ট্রোডাকশনের পরে লিটারেচার রিভিউ, লিটারেচার রিভিউর পরে মেথড। মেথড মানে এই গবেষণাটি কিভাবে করা হয়েছে, এই গবেষণাটি কিভাবে করা হয়েছে মানে প্রসিডিউরাল কথাবার্তা, পদ্ধতিগত কথাবার্তা। কতজনের কাছ থেকে তথ্য নিছে, কি টুলস ইউজ করছে, কি যন্ত্রপাতি ইউজ করছে, কিভাবে অ্যানালাইসিস করছে, এটাকে বলে মেথড, পদ্ধতিগত সব কথাবার্তা। আর মেথডের পরে হচ্ছে এবার আমি এই গবেষণায় কি পেলাম, কি পেলাম এটাকে বলে রেজাল্ট বা ফাইন্ডিংস। রেজাল্ট বা ফাইন্ডিংস, কোনো কোনো গবেষণায় দেখবেন শব্দটা হচ্ছে ফাইন্ডিংস। এটা হচ্ছে আমি কি পেলাম, এটাকে বলে রেজাল্ট। আচ্ছা, এগুলোর অনেক ব্যাখ্যা আছে রেজাল্ট নিয়ে, আমাদের 9টা ক্লাস, বুঝতে পারতেছেন এগুলো নিয়ে আমাদের কত ডিটেলস আলোচনা হবে। আর রেজাল্টের পর হচ্ছে ডিসকাশন। ডিসকাশন মানে আমরা যা পেলাম তার উপর আবার আলোচনা। এক কথা বলে যা পেলাম তার উপর আলোচনা, আমাদের গবেষণার লিমিটেশন কি, ইত্যাদি ইত্যাদি আলাপ। এরপর কনক্লুশন, এগুলো থাকে। তাহলে আমি আর এটা বড় করলাম না, কারণ এটা আমাদের ব্যাচে কিন্তু ছিল না, আগের ব্যাচে এটা আলোচনা করিনি। আজকে জাস্ট আমি স্লাইডটা ঢুকাইছি যে একটা রিসার্চ আর্টিকেল আপনারা যখন ওপেন করবেন, আমি একটা দুইটা আর্টিকেলের নমুনা দিয়ে দিব। একটা আর্টিকেল যখন ওপেন করবেন তখন দেখবেন একটা আর্টিকেলে এই এই অংশগুলো থাকে, এই অংশগুলো মিলিয়ে একটা আর্টিকেল তৈরি হয়। এখন আপনি কোনো একটা আর্টিকেলে যদি ফলাফল পড়তে চান, নিশ্চয়ই আপনার নিচে যাওয়া লাগবে, কারণ ফলাফল পার্টটা হচ্ছে অনেক পরে, নিচে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা আর্টিকেলের স্ট্রাকচার। এই পুরো কোর্স জুড়ে আমরা মূলত এই 6-7টা জিনিসে আমরা পুরো কোর্স জুড়ে শিখবো, বোথ আর্টিকেল এবং থিসিসে। থিসিসেরও কিন্তু এইগুলাই থাকে। জাস্ট থিসিস হচ্ছে ব্রড ভার্সন, আর আর্টিকেল হচ্ছে শর্ট ভার্সন। ঠিক আছে, থিসিসের যেমন ইন্ট্রোডাকশনের আন্ডারে কিছু পার্ট আছে, মেথডের আন্ডারে কিছু পার্ট আছে, লিটারেচার রিভিউর আন্ডারে পার্ট আছে, মানে থিসিসটা একটা ব্রড ভার্সন। আর আর্টিকেল হচ্ছে ছোট ভার্সন। আমরা আমাদের ব্যাচে থিসিস এবং আর্টিকেল দুটোই শিখবো। এবং আমরা প্রত্যাশা করি যে ব্যাচ শেষে সবাই নিজে নিজে আর্টিকেল লিখতে পারবে। যেমন আমাদের এই ব্যাচের উনি যার আর্টিকেল মাত্র এই যে গতকালকে পাবলিশ হলো, মানে ভেরি রিসেন্টলি পাবলিশ হয়েছে, উনি আমাকে জাস্ট গতকাল জানাইছে আর কি। দেখেন উনি কিন্তু একাই আর্টিকেলটা পাবলিশ করেছেন। আপনি একা করতে হবে সেটা ম্যান্ডেটরি না, কিন্তু আমি বললাম যে ইনশাল্লাহ পারবেন। এই যে স্ক্রিনের এই আর্টিকেলটাও ব্যাচের পার্টিসিপেন্টদের সাথে আমাদের আর্টিকেল। তো আমরা আশা করি সবাই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন যদি ব্যাচে ক্লাস করেন। আচ্ছা, তো আমরা এবার আরো মেইন কন্টেন্টে যাই। তো আমরা শুরুর থেকে এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সেটা হলো রিসার্চের সাথে জড়িত কিছু টার্মিনোলজি এবং রিসার্চ আর্টিকেলের স্ট্রাকচার। এগুলো আমাদের ব্যাচে যুক্ত করা হয়েছে, এগুলো আগের ব্যাচে ছিল না। এগুলো তো কোর্স জুড়ে এমনি আসতো, কিন্তু এখন আমরা শুরুতে আলোচনা করে দিলাম, কেমন? ওকে। আহ একজন বলছেন যে রিসার্চ আর্টিকেলকে জার্নাল আর্টিকেল বা জার্নাল পেপার বলা হয়, রাইট। রিসার্চ আর্টিকেলকে জার্নাল আর্টিকেল, জার্নাল পেপার বললে কোনো সমস্যা নেই। আচ্ছা, পাবলিক হেলথে কি লিটারেচার রিভিউ না করলে হয়? হ্যাঁ, বেশিরভাগ জার্নালে পাবলিক হেলথে লিটারেচার রিভিউ লাগে না। ওকে, আরো আরো প্রশ্ন যারা করছেন এগুলা আস্তে আস্তে কাভার হবে, ঠিক আছে। ওকে, এইবার আমরা আমাদের মূল কন্টেন্টে আসি। সেটা হলো যে, আবারও বলছি যে দেখুন একটু আগে আমরা যে পার্টগুলা পড়ছি, যেমন এই যে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, এগুলা লিখতে গেলে অন্যদের কাছ থেকে তথ্য নিতে হয় আমাদের। দ্যাট মিনস লেকচার নাম্বার 6 থেকে আমাদের মানে অনেক ডিপ ক্লাস শুরু হয়ে যাবে। তো যেহেতু অন্যদের কাছ থেকে তথ্য নিতে হবে, দ্যাট মিনস অন্যদের আর্টিকেলগুলো তো খুঁজে পেতে হবে। তো আজকে খুবই বেসিক ক্লাস।
যে আমরা নিজেরা যে টাইটেলে কাজ করতে চাই, যে টপিকে কাজ করতে চাই, সেই টপিক রিলেটেড রিলেভেন্ট আর্টিকেল অনলাইনে কিভাবে খুঁজবো এবং সেখান থেকে ভালো আর্টিকেল কিভাবে বেছে নেবো, এটা নিয়ে আজকে কথা হবে। আর যদি লাখ লাখ আর্টিকেল আমাদের সামনে আসে, সেখান থেকে ভুয়া আর্টিকেল কিভাবে চিনবো এবং আর্টিকেলগুলোর অ্যাক্সেস পাবো কিভাবে, এটা নিয়ে আগামী ক্লাসে কথা হবে। মানে প্রথম দুইটা ক্লাস খুবই বেসিক, ঠিক আছে? অর্থাৎ আর্টিকেল কিভাবে সার্চ করব, এটা নিয়ে এখন আলাপ হবে। ওকে, তো দেখুন, আমরা যদি কোনো কিছু সার্চ করতে চাই, আমরা সাধারণত গুগলে সার্চ করি। তো আপনিও গুগলে সার্চ করতে পারেন রিসার্চের কাজে, কিন্তু বেটার হয় গুগলেরই একটা প্রোডাক্ট আছে গুগল স্কলার নামে, সেটাতে সার্চ করা ভালো, কারণ এটা হচ্ছে ডেডিকেটেডলি হচ্ছে যে এটা রিসার্চের জন্য করা হয়েছে। আপনি যদি ধরেন অনলাইনে সার্চ করলেন যে এআই ইন এডুকেশন, আপনি এটা নিয়ে কাজ করতে চান, গুগলে যদি সার্চ করেন, গুগল এই বিষয়ক ছবি মুভি সব আপনাকে এনে দেবে। কিন্তু আপনি গুগল স্কলার এই নামে যে ওয়েবসাইটটা আছে, scholar.google.com বা গুগল স্কলার লিখে সার্চ করলে পেয়ে পেয়ে যাবেন। এই গুগল স্কলারে ঢুকে যদি আপনি কোনো একটা টপিক লিখে সার্চ করেন, তাহলে আপনি শুধু রিসার্চ আর্টিকেল বা বুকস পাবেন রিসার্চে। দ্যাট মিনস কোনো একটা কিছু সার্চ করার বেলায় গুগলে সার্চ করা চাইতে গুগল স্কলার আপাতত ভালো বলতে পারি, কারণ গুগল স্কলারে সব হচ্ছে রিসার্চ রিলেটেড জিনিসপত্র। ব্যাপারটা কিন্তু বুঝেন? ওকে, তাহলে যে কোনো কিছু সার্চ করার বেলায় গুগল স্কলারে করা ভালো। আমি আজকে ক্লাসে দেখানোর জন্য কিছু এক্সাম্পল টাইটেল এখানে দিয়ে রাখছি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, সব ব্যাকগ্রাউন্ডেরই এখানে আছে। ধরুন বিজনেস ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, আমি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বিজনেস পারফরমেন্স নিয়ে গবেষণা করব। আমি চাইলে এটা লিখে গুগল স্কলারে ঢুকে সার্চ করতে পারি। সার্চ করলেই রিলেভেন্ট আর্টিকেল আমাকে দেখাবে, লাখ লাখ আর্টিকেল দেখাবে, সেটা ভিন্ন আলাপ। রিলেভেন্ট আর্টিকেল আমাকে দেখাবে। আচ্ছা, তাহলে গুগল স্কলার হচ্ছে একটা জায়গা, আমি কেমনে সার্চ করবো এটা আলোচনা করে আসতেছি, যেখানে আমরা সার্চ করতে পারি, জাস্ট এতটুকু মনে রাখেন। তো গুগল স্কলারের একটা সমস্যা হলো দুনিয়ার যত ভালো এবং খারাপ আর্টিকেল সব এখানে পাওয়া যায়। দ্যাট মিনস গুগল স্কলার আমরা নিশ্চয়ই ইউজ করব, কিন্তু ইউজ করার বেলা আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এখানে ভালো খারাপ সব আর্টিকেল এখানে পাওয়া যায়। তো গুগল স্কলারের অল্টারনেটিভও আছে। গুগল স্কলারের অল্টারনেটিভ হচ্ছে শাইলিট নামক একটা ওয়েবসাইট আছে, সাইন্টিফিক লিটারেচারের সংক্ষিপ্ত রূপ হলো শাইলিট। শাইলিট লিখে গুগলে সার্চ করলেই ওয়েবসাইটটা পাবেন। এটা হচ্ছে গুগল স্কলারে যেমন কোটি কোটি আর্টিকেল আছে, এখানেও দেখেন প্রায় 188 মিলিয়ন আর্টিকেল আছে। এটাও গুগল স্কলারের একটা প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট, এটাকে বলে শাইলিট। বুঝেন? কিন্তু মানে গুগল গুগল স্কলারে যেমন আমরা সার্চ করি, এখানেও আমরা সার্চ করবো আর কি। এবং শাইলিট ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করতে পারেন, এখানে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। পাবলিশার গুলার র্যাঙ্কিং, যেমন আমি বলছি না যে বর্তমান বিশ্বে সেরা পাবলিশার কারা, দেখেন এলসবিআর 1 নম্বরে, স্প্রিঞ্জার নেচার 2 নম্বরে, উইলি 3 নম্বরে। এই তিনটা পাবলিশারে আমার আর্টিকেল আছে আলহামদুলিল্লাহ। টেইলর এমডিপিআই 4 নম্বরে, যদি এমডিপিআই নিয়ে একটু ইস্যু আছে। আচ্ছা, টেইলর ফ্রান্সিস 5 নম্বরে, ফ্রন্টিয়ার 6 নম্বরে। এগুলো হচ্ছে আর্টিকেল সংখ্যার দিক দিয়ে আর কি, ঠিক আছে? দেখেন এরা হচ্ছে যে বর্তমান বিশ্বের সেরা পাবলিশার গুলো, এবং প্রত্যেকটা পাবলিশার দেখেন লাখ লাখ আর্টিকেল পাবলিশ করছে, ঠিক আছে? এই যে পাবলিশার সেকশনে গেলেই পাবেন। দেখছেন এই যে, খেয়াল করেন এলসবিআর এর জার্নাল সংখ্যা হলো 3,000। মানে এলসবিআর এখানে যে যেই সাবজেক্টে আছেন না কেন, এলসবিআর পাবলিশারের আন্ডারে আপনার সাবজেক্টের জার্নাল আছেই, এটা আমরা একটু পরে কথা বলবো। এলসবিআর এর আন্ডারে 3,000 জার্নাল আছে। স্প্রিঞ্জারের আন্ডারে প্রায় 2985টা জার্নাল আছে। উইলির আন্ডারে আছে 1800টা জার্নাল। রিসেন্টলি উইলি আবার ইকে কিনে কিনে ফেলছে, ওই যে উইলি হচ্ছে ইমিরাল্ডকে কিনে কিনে ফেলছে, ইমিরাল্ডে আছে 454টা। দ্যাট মিনস উইলি এখন প্রায় ওদের সমপর্যায়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি যে বললাম না যে রিসার্চ ইন্ডাস্ট্রিটা সবচেয়ে বড় বড় পাবলিশার গুলাই এখানে মেইন, তো এখানে একটা পরিসংখ্যান দেখতে পাচ্ছেন। আমরা ওই আলাপে না যাই, তো যেটা বললাম যে শাইলিট নামক ওয়েবসাইটও চাইলে আমরা আর্টিকেল খুঁজতে পারি, এখানেও একই সমস্যা, ভালো মন্দ সব টাইপের আর্টিকেল এখানে আছে। আরেকটা ওয়েবসাইট হচ্ছে লেন্স। আমি এত ওয়েবসাইটের নাম বলে এত আপনাদেরকে ওভারওয়েলমিং করতে চাই চাই না, আমি জাস্ট যেগুলা বেশি লাগবে আপনাদের, লেন্স.org একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? লেন্স.org, আচ্ছা লেন্স ওআরজি আর কি, আমি জানি না আচ্ছা লেন্স, ঠিক আছে। আচ্ছা, লেন্সও হচ্ছে গুগল স্কলারের মতোই একটা জায়গা। তো এটা হচ্ছে যে আহ, মানে উদ্দেশ্যে করা হয়েছে আর কি, মানে সবার উপকারের জন্য করা হয়েছে। তো এখানে আপনারা গেলে আর্টিকেল টার্টিকেল সার্চ করার জায়গা পাবেন। লেন্স আমি খুব একটা ইউজ করি না, আমরা শাইলিট এবং গুগল স্কলার আপাতত নাম মনে রাখতে পারি। এগুলার নাম আপনাদের এখন খাতায় লিখতে হবে না, কারণ এগুলো শিটে আছে, দেখেন এই যে গুগল স্কলার, শাইলিট, লেন্স। আচ্ছা, তাহলে এই দুটো আর্টিকেল ম্যাসিভ ডেটাবেস, অনেক বড় ডেটাবেস, আমাদের অনেক কাজে লাগবে। শুধু সমস্যা হচ্ছে এখানে ভালো খারাপ সব টাইপের আর্টিকেল এখানে পাওয়া যায়, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। তো এই সমস্যার সমাধান কে দেবে?
এই সমস্যার সমাধান দেবে হচ্ছে সায়েন্স ডিরেক্ট নামক ওয়েবসাইট। সায়েন্স ডিরেক্ট নামক একটা ওয়েবসাইট আছে, সায়েন্স ডিরেক্ট। এখানে যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলোর সংখ্যা অনেক বিশাল, কিন্তু সেগুলো ভালো আর্টিকেল, মানে এখানে খারাপ আর্টিকেল নাই। সংগ্রহশালা অনেক বিশাল, বিশাল সংগ্রহশালা, কিন্তু এখানে সবগুলো আর্টিকেল হচ্ছে ভালো। ঠিক আছে, সায়েন্স ডিরেক্ট নামক ওয়েবসাইট আছে, এই যে এখানে যাবেন, এখানে গিয়ে যে কোনো বিষয় নিয়ে আমি ধরেন ভার্চুয়াল রিয়েলিটি গেমস লিখে সার্চ করলাম, সার্চ করলেই এই বিষয়ক বিভিন্ন আর্টিকেল আমাকে দেখাবে। আরো বড় কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আরো আর্টিকেল দেখাবে, এবং বাম দিকে অনেক কাস্টমাইজ করার অপশন এখানে আছে। তো সায়েন্স ডিরেক্ট হচ্ছে আপনাকে যেটা বললাম যে গুগল স্কলারে আপনাকে ভালো খারাপ সব আর্টিকেল দেখাবে, কিন্তু সায়েন্স ডিরেক্ট আপনাকে শুধু ভালো আর্টিকেল গুলাই দেখাবে, যে আর্টিকেল গুলাকে রিলাই করা যায়। তাহলে আমরা মোটামুটি, হ্যাঁ, পিপিটিটা প্রোভাইড করা হবে। তাহলে আমরা মোটামুটি এটা বুঝলাম যে সার্চ করার বেলায় সায়েন্স ডিরেক্ট একটু সেফ। আর গুগল স্কলারে সার্চ করলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বুঝতে হবে যে কোন আর্টিকেলটা ভালো কোন আর্টিকেলটা ভালো না। আচ্ছা, এই সায়েন্স ডিরেক্ট আসছে কই থেকে? সায়েন্স ডিরেক্ট মূলত স্কোপাস নামক একটা কোম্পানির প্রোডাক্ট। আর স্কোপাস কি? স্কোপাস হচ্ছে রিসার্চের জগতে যত বড় বড় কোম্পানি, যেমন যেমন ধরেন সোশ্যাল মিডিয়া জগতে ধরেন ফেসবুক একটা বড় নাম, টুইটার একটা বড় নাম, ঠিক তেমনি পুরো রিসার্চ ইন্ডাস্ট্রির জগতে দুইটা বিগ প্লেয়ার আছে, দুইটা বড় খেলোয়াড় আছে। একটা খেলোয়াড়ের নাম হচ্ছে স্কোপাস, একটা খেলোয়াড়ের নাম হচ্ছে ওয়েব অফ সায়েন্স। একটা প্লেয়ারের নাম হচ্ছে স্কোপাস, একটা প্লেয়ারের নাম হচ্ছে ওয়েব অফ সায়েন্স। এই দুইটা কোম্পানি হচ্ছে জার্নাল গুলার র্যাঙ্কিং এবং দুনিয়ার কোন জার্নাল ভালো কোন জার্নাল ভালো না এগুলা প্রকাশ করে। আপনার স্কোপাস লিখে জাস্ট গুগলে সার্চ করবেন, এই যে স্কোপাস লিখে গুগলে সার্চ করলেই স্কোপাসের ওয়েবসাইটটা পাবেন। তো স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স হলো দুটো কোম্পানি, খুব বুঝেন কিন্তু। এদের কাজ কি? যেমন ইউজিসি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা করে, স্কোপাস হচ্ছে যে দুনিয়ার জার্নাল গুলোর তালিকা করে, কোন ফিল্ডে কোন জার্নাল আছে, কোনটা ভালো কোনটা কতটুকু ভালো। স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স। তা আমরা চাইলে স্কোপাস ওয়েব অফ সায়েন্সের নিজস্ব সার্ভারেও সার্চ করতে পারি, এবং এদের কোনো খারাপ আর্টিকেল নাই এবং খারাপ জার্নালও নাই। ঠিক ঠিক আছে। সমস্যা হচ্ছে এখানে আপনারা যারা আছেন, আপনারা স্কোপাসের ফ্রি ওভারভিউটা পাবেন। ফ্রি ওভারভিউ মানে এখানে জার্নাল সার্চ করা যায়। যেমন ধরেন, এই যে আমার স্টুডেন্ট বললো যে ভাই আমার একটা আর্টিকেল পাবলিশ হয়েছে ডিসকভার পাবলিক হেলথে, ডিসকভার পাবলিক হেলথ। এখন আমি জানি না যে এই জার্নালটা স্কোপাস স্বীকৃত কিনা, মানে স্কোপাসের অন্তর্ভুক্ত কিনা। স্কোপাসের অন্তর্ভুক্ত হইলে জার্নালটা ভালো। তাহলে আমি যে স্কোপাসের ফ্রি ওভারভিউ যেখানে দেখাচ্ছে, আপনার গুগল স্কোপাস থেকে সার্চ করলে আপনাকে এখানে নিয়ে যাবে। এই যে সোর্স, এই সোর্সে গিয়ে যেখানে লেখা আছে টাইটেল, টাইটেল মানে জার্নালের টাইটেল, আমি যখন জার্নালের টাইটেলটা এখানে দেই, তাহলে যদি দেখি যে এই জার্নালটা স্কোপাসের তালিকায় আছে, তাহলে জার্নালটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত জার্নাল, মানে হায়ার স্টাডিতে এই আর্টিকেলটা কাজে লাগবে। কিন্তু জার্নালটার নাম যদি এখানে খুঁজে না পাইতাম, দ্যাট মিনস সে আর্টিকেল পাবলিশ করছে, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত না, মানে এই আর্টিকেলটা হায়ার স্টাডিতে কোনো কাজে লাগবে না, কোনো কাজেই লাগবে না আর কি। তার মানে স্কোপাসের ফ্রি ওভারভিউতে আমরা আর্টিকেল সার্চ করতে পারবো না, কিন্তু দুনিয়ার যে ভালো জার্নালগুলো আছে জার্নালের নামটা আমরা সার্চ করতে পারবো। আর স্কোপাসের যে পেইড ভার্সন, এখন স্কোপাসের পেইড ভার্সন কেমনে পাবেন? এটা সম্ভবত টাকা দিয়ে কিনলে হবে না। এটা হচ্ছে যে আপনারা যে যে ইউনিভার্সিটিতে পড়েন, বিশেষ করে যারা দেশের বাইরের ইউনিভার্সিটিতে আছেন, তারা হচ্ছে এই অ্যাক্সেসটা পাবেন। ঠিক আছে, ওই ভার্সিটির হচ্ছে সাবস্ক্রিপশন কেনা থাকে, ভার্সিটির সাবস্ক্রিপশন দিয়ে আপনি স্কোপাসের পুরো অ্যাক্সেস পাবেন। তো আমার অ্যাক্সেস আমি দেখাচ্ছি জাস্ট দেখানোর জন্য আর কি। ওকে, এই যে ভার্সিটির, এই যে আমার, আচ্ছা, যদিও আমি এই ভার্সিটিতে যাচ্ছি না, যে এই ভার্সিটি স্ক্রিনে দেখাচ্ছে, আমি শুরুতে এই ভার্সিটি থেকে অফার লেটার আসছে। তো ইউএসএ তে নিয়ম হচ্ছে অফার লেটার আসলে ওরা অ্যাডমিশন দিয়ে দেয়, আর অ্যাডমিশন দিলে অ্যাক্সেস দিয়ে দেয়। তো সেই ভার্সিটির থ্রুতে আর কি অ্যাক্সেসটা পাচ্ছি। যদি আমি যাচ্ছি আরেকটা ভার্সিটিতে, ওই ভার্সিটির স্কোপাস অ্যাক্সেসও আছে, যাই হোক সেটা অন্য আলাপ। তো আমি এখন এই যে অ্যাক্সেস থ্রু ইউরো অর্গানাইজেশনে গেলাম। তো এখানে যারা আছেন বিশেষ করে দেশের বাইরে পড়তেছেন বিভিন্ন ভার্সিটিতে, যদি আপনার ভার্সিটির সাথে স্কোপাসের সাবস্ক্রিপশন থাকে, তাহলে আপনি স্কোপাসের ফুল ইন্টারফেসটা ফ্রি ইউজ করতে পারবেন। তো এখানে আমাদের ব্যাচে যারা আছেন, নিশ্চয়ই এখানে সবাই এটা পারবেন না, মন খারাপ করারও কিছু নেই, কারণ স্কোপাসের আর্টিকেল গুলাই সায়েন্স ডিরেক্ট ওয়েবসাইটে পাবেন। স্কোপাসের আর্টিকেল গুলাই সায়েন্স ডিরেক্ট ওয়েবসাইটে সার্চ সার্চ করতে পারবেন। শুধু পার্থক্য হচ্ছে যে স্কোপাসের যে প্রিভিউটা, মানে পুরো ইন্টারফেসটা, এটা অনেক ফ্রেন্ডলি। সায়েন্স ডিরেক্টে আপনি শুধু আর্টিকেল সার্চ করবেন আর কি। তো আবার বলছি যে না পেলে এটা মন খারাপ করার একেবারে কিছু নাই। দাঁড়ান আমি চেক অ্যাক্সেসে যাই। আমি জানি না যে ওর অ্যাক্সেসটা কি রিমুভ করে দিছে কিনা, তাহলে আমি আমার মেইন ভার্সিটি দিয়েই করবো আর কি। আচ্ছা, একটু ওয়েট।
এই যে চলে আসছে দেখেন, এটা হচ্ছে স্কোপাসের মেইন ওভারভিউ, ঠিক আছে? মানে এটা হচ্ছে স্কোপাসের ফুল অ্যাক্সেস আপনি এখানে পাবেন। এখানে আপনি যদি কোনো কিছু সার্চ করেন, লেখা আছে অ্যাডভান্স ডকুমেন্ট সার্চ, এখান থেকে আপনি আর্টিকেল সার্চ করতে পারবেন। এখানে অনেক কিছুই করা যাবে, আমি দেখাচ্ছি না, শুধু এতটুকু বললাম যে স্কোপাসের অ্যাক্সেস যদি কারো থাকে তাহলে এটা তার জন্য বিগ অ্যাডভান্টেজ, কিন্তু এটা আপনাদের অনেকে থাকবে না, এটা এই বাস্তবতা আপনাদের মেনে নিতে হবে। আপনারা স্কোপাসের আর্টিকেলগুলো সায়েন্স ডিরেক্ট ওয়েবসাইটে পাবেন। তো স্কোপাস হচ্ছে একটা কোম্পানি, যেই কোম্পানির এখানে গিয়ে আমরা আর্টিকেল সার্চ করতে পারবো। এদের আন্ডারে 44,000 জার্নাল আছে, মানে দুনিয়ার সব ভালো জার্নালকে এরা তালিকাভুক্ত করে আর কি, ঠিক আছে স্কোপাস। আর হচ্ছে ওয়েব অফ সায়েন্স একই একই টাইপের, আমি আর ওয়েব অফ সায়েন্স দেখালাম না। আপনারা যদি গুগলে সার্চ সার্চ করেন ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্ট, এভাবে সার্চ করলে ওয়েবসাইটটা চলে আসবে যে claveriate.com। তো এটাতেও আপনার ভার্সিটির অ্যাক্সেস থাকলে কেবল আপনি অ্যাক্সেস পাবেন, ঠিক আছে? তো যাই হোক, যেটা বেশিরভাগ মানুষ পাবেন না সেটা বলে মন খারাপ করতে জানি, কিন্তু তথ্যটা জানিয়ে দিলাম যে স্কোপাস এবং ওয়েব সায়েন্সের অ্যাক্সেস থাকলে আপনার আর্টিকেল সার্চ করার জন্য সুবিধা হবে। তা আমরা যেখানে ছিলাম, যে আমরা আর্টিকেল সার্চ করব গুগল স্কলারে, শাইলিটে বা লেন্সে, এটা হচ্ছে যে ব্রড এরিয়া যেখানে সব প্রোডাক্ট আছে, ঠিক আছে? যেমন ধরেন ঢাকার গুলিস্তানে ভালো খারাপ সব প্রোডাক্ট আছে। কিন্তু আমরা চাইলে সায়েন্স ডিরেক্ট বা স্কোবাস ওয়েব অফ সায়েন্সে সার্চ করতে পারি, যেখানে একদম শুধু ভালো প্রোডাক্টগুলো আছে। আমরা যদি যদি আপনি বাটা শোরুমে যান বা অ্যাপেক্সের শোরুমে যান, নিশ্চয়ই আপনি ভালো প্রোডাক্টগুলাই পাবেন। এর বাইরে দোয়াজ আছে, দোয়াজেও বেশিরভাগ আর্টিকেলই ভালো। আরো কিছু ওয়েবসাইট আছে, ঠিক আছে? আর বেস কোর এগুলো হচ্ছে বড় বড় ডেটাবেস, এটা আবার ভালো ভালো মন্দ মিলিয়ে আর কি। তো একদম ট্রাস্টেড হচ্ছে যে দোয়াজ এবং সায়েন্স ডিরেক্ট, এটাকে আমি মনে করি সবচেয়ে বেশি ট্রাস্টেড ই করতে পারেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে যে সব সাবজেক্টের জন্য, কোনো সাবজেক্ট স্পেসিফিক না, সব সাবজেক্টের জন্য এই ওয়েবসাইট গুলা। এখন যদি আপনি গুগলে সার্চ করেন যে টপ ডেটাবেস ইন অমুক সাবজেক্ট, তাহলে আপনি আপনার সাবজেক্ট রিলেটেড পাইতে পাইতে পারেন। কিন্তু প্রথমে যেগুলো কথা বললাম এগুলো ওভারঅল ডেটাবেস, যেখানে গিয়ে আমরা সার্চ করব। আর সাবজেক্ট ভিত্তিক কিছু আছে, আমি সাবজেক্ট ভিত্তিক গুলো নিয়ে বেশি আলোচনা করবো না। এটা গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইট গুলোর নাম পাবেন। যেমন হেলথ সায়েন্সে যারা আছেন, একদম হেলথ রিলেটেড যত সাবজেক্ট আছে, তারা পাবমেডের নাম শুনছেন নিশ্চয়ই। পাবমেড লিখে সার্চ করলে পাবেন, মেডিকেল পাবলিকেশনের সংক্ষিপ্ত রূপ হলো পাবমেড। তো পাবমেডে আপনারা সার্চ করতে পারবেন। এই যে পাবমেডে গেলেই দেখবেন লেখা আছে অ্যাডভান্সড, অ্যাডভান্সড কি সার্চ করতে পারবেন। এটা হচ্ছে একেবারে পুরো হেলথ ইন্ডাস্ট্রির জন্য। এখন প্রশ্ন করেন যে ভাই পাবমেডে যা আছে তা কি গুগল স্কলারে নেই? গুগল স্কলারও আছে, গুগল স্কলারে সব আছে। আর পাবমেটে আছে শুধুমাত্র হেলথ রিলেটেড গুলা, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম ইঞ্জিনিয়ারিং এর জন্য আছে আইই এক্সপ্লোর আছে, এখানেও প্রায় মেবি 65 লাখ আর্টিকেল আছে। এগুলো একদম বড় বলে এগুলো দেখাচ্ছি। এখন আপনারা যদি প্রশ্ন করা শুরু করেন যে ভাই আমি তো হিস্ট্রিতে পড়তেছি, আমি অমুক সাবজেক্ট, গুগল করবেন, জাস্ট গুগল করবেন যে ল রিলেটেড ডেটাবেস বা ল রিলেটেড রিসার্চ আর্টিকেল ডেটাবেস, এরকম নিজের সাবজেক্ট ধরে ধরে করবেন। তবে সাবজেক্ট ভিত্তিক সবকিছু পাবেন না। বড় আমরা যেমন আমি নিজে হচ্ছে এডুকেশনের, এডুকেশন রিলেটেড হচ্ছে ইরিক নামক একটা ওয়েবসাইট আছে, কিন্তু আমি সবসময় ওই যে সায়েন্স ডিরেক্ট, স্কোপাস এগুলাতে সার্চ করি। তো যারা ইঞ্জিনিয়ারিং আছেন আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটাতে দেখতে পারেন, ঠিক আছে? এখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন। ওকে, তো এই ওয়েবসাইটটা এখন কিভাবে সার্চ করবেন সেটা তো অন্য আলাপ, এটা আমরা পরে করছি, ঠিক আছে? ওকে, এই যে এখানে গিয়ে সার্চ করবেন, এখানে প্রায় 73 লাখ আছে, 73 লাখ কনফারেন্স পেপার বা আর্টিকেল আছে। আর এডুকেশন ব্যাকগ্রাউন্ডের জন্য ইরিক, সাইকোলজির জন্য কোনগুলা, আরো কিছু ব্যাকগ্রাউন্ড আমি এখানে লিখে দিছি। আপনারা এগুলা নিজের মতো করে অবসর সময় দেখে নিন, ঠিক আছে? চ্যাট জিপিটি থেকেও হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কোন কোন ডেটাবেজে সার্চ করব, এইটা নিয়ে আশা আশা করি সবার কিছুটা ধারণা হয়েছে। এগুলো গবেষণার কাজ করতে করতে এমনি আপনাদের ধারণা হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে কিছু ইনফো আছে যে আপনার ফিল্ডের টপ পাবলিশার কারা। মনে আছে আমরা একটু আগে শাইলিট ওয়েবসাইটে যে পাবলিশার গুলার নাম দেখিয়েছি, এটা ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় পাবলিশার, এবং বড় বড় পাবলিশার গুলা সব ব্যাকগ্রাউন্ডই কভার করে। যেমন ধরেন এলসভিআর, এলসভিআর এর সব সাবজেক্টেরই জার্নাল আছে, ঠিক আছে? নেচার হচ্ছে মূলত ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সায়েন্সের জন্য, মানে নেচার হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং এবং ক্লিনিক্যাল এই ব্যাকগ্রাউন্ড গুলোর জন্য বেসিক্যালি আর কি। স্প্রিঞ্জার নেচার সবার জন্য, আইই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, দেখতেই দেখেই বুঝতে পারতেছেন। উইলিও মোটামুটি সবার জন্য। এগুলা আবার পিওর সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এগুলা। ওকে, এখন এগুলা গুগলে সার্চ করলে বলবেন কোনটা কোন ব্যাকগ্রাউন্ডের পাবলিশার। তো টপ পাবলিশার গুলা ঘুরে ফিরে দেখবেন আপনারা যেই সাবজেক্টের হন না কেন, ঘুরে ফিরে দেখবেন আপনি ওই এলসবিআর এর জার্নালেই পাবলিশ করতেছেন, আপনি টেলর ফ্রান্সিসের জার্নালেই পাবলিশ করতেছেন। মানে এগুলা ঘুরে ফিরে এরাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় পাবলিশার। তো এখন এদের নাম জেনে আমাদের সুবিধা হচ্ছে আমরা আর্টিকেল যেমন এরকম ওয়ার্ল্ড ওয়াইড বিগ ডেটাবেজে খুঁজতে পারি,
চাইলে পাবলিশার গুলার নিজস্ব ওয়েবসাইটও আছে, সেই নিজস্ব ওয়েবসাইটও খুঁজতে পারি। ঠিক আছে, যেমন ধরেন উইলি একটা পাবলিশার বা ফ্রন্টায়ার একটা পাবলিশার। আপনি যদি গুগলে সার্চ করেন ফ্রন্টায়ার লিখে, এই যে ফ্রন্টায়ার, এই যে ফ্রন্টায়ার, ফ্রন্টায়ার্স লিখে যদি সার্চ করেন, সরি, এই যে এটা হচ্ছে ফ্রন্টায়ার্স এর ওয়েবসাইট, এটা হচ্ছে একটা পাবলিশার। তো এখানেও লেখা আছে দেখবেন অল জার্নাল, অল আর্টিকেল। এখানে গেলেও আর্টিকেল সার্চ করতে পারবেন, কিন্তু পার্থক্য হচ্ছে যে এখানে যদি আপনি সার্চ করেন তাহলে কি ওয়ার্ল্ড ওয়াইড এর সব জার্নাল পাবেন, নাকি শুধুমাত্র এই কোম্পানির আন্ডারে যেগুলা সেগুলা পাবেন বলেন তো? আপনার কি আমার কথা চ্যাট চ্যাট বক্সে জানাবেন। মানে আপনারা যদি এই ওয়েবসাইটে খোঁজেন তাহলে কি শুধু এই পাবলিশার গুলা পাবেন, নাকি সব পাবলিশারের এখানে পাবেন? রাইট, আপনি তো বাটার শোরুমে ঢুকলে তো আর আপনি অ্যাপেক্সের জুতা পাবেন না, তাই না? তাই না, অনলি এই কোম্পানি বা এই পাবলিশার গুলো পাবেন। দ্যাট মিনস আমরা চাইলে পাবলিশারের ওয়েবসাইটে গিয়েও খুঁজতে পারি, চাইলে পাবলিশারের ওয়েবসাইটে গিয়েও খুঁজতে পারি। তবে তখন সমস্যা হলে শুধু তাদের গুলাই পাওয়া যাবে। তো আপনি যদি প্রয়োজন মনে হয় তাদের গুলা সেটা দেখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। এরকম সবগুলা পাবলিশারেরই নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে চাইলে আর্টিকেল খুঁজতে পারেন। তাহলে যেটা বললাম যে কমন জায়গায় খুঁজতে পারেন, সাবজেক্ট স্পেসিফিক জায়গায় খুঁজতে পারেন, পাবলিশার গুলার নিজস্ব ওয়েবসাইটেও খুঁজতে পারেন। তো একটা সহজ ট্রিক্স হচ্ছে, মানে একদম বেসিক একটা সহজ ট্রিক্স হচ্ছে, যারা শুধুমাত্র গুগলে সার্চ করতে চান, গুগলে ধরেন আমি কাজ করব হচ্ছে যে কি নিয়ে, ধরেন আমি একটা টপিক বলি, ধরেন আমি কাজ করবো হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেশন এন্ড গ্রিড স্টেবিলিটি, এইটা নিয়ে, রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেশন এন্ড গ্রিড স্টেবিলিটি নিয়ে কাজ করব আমি। কোথাও না, জাস্ট গুগলে গেলাম, গুগলে টাইটেলটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সাথে যদি আমি কোনো পাবলিশারের নাম লিখে দিই, তখন আমি সাথে লিখে লিখে দিলাম যে এলসভিয়ার, এই যে এলসভিয়ার, মানে টাইটেলের সাথে এলসভিয়ার শব্দটা যদি লিখে দেই, তাহলে গুগল করবে কি নিজে থেকেই এলসভিয়ার এর এই আর্টিকেল গুলাই আপনাকে সাধারণত আগে আগে দেখাবে, অন্যদের গুলো দেখাবে, এলসভিয়ার এর গুলো হয়তো আগে আগে দেখাবে। তো তাহলে এটাও করতে পারেন আপনারা, নিজের টাইটেলের সাথে গুগলে যদি পাবলিশারের নাম জুড়ে দেন, পাবলিশার আপনাদের মানে ওই পাবলিশার গুলো আগে আগে দেখাবে। ঠিক আছে, এটাও করতে পারেন। যাই হোক, তো আর্টিকেল সার্চ করবেন কোথায়, আশা করি এই ধারণাটুকু আপনাদের হয়েছে। আচ্ছা, এবার কথা হলো সার্চ করবেন কিভাবে। আমি খুব শর্টকাটে বলতে, এগুলো খুব বেসিক জিনিস, এগুলো আপনারা প্র্যাকটিস করতে করতে পারবেন, অনেকে এগুলা পারেনও। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমাদের আহ, এই ব্যাচের পরে আর বড় ব্যাচ নাও হইতে পারে, কারণ যেহেতু আমি হায়ার স্টাডিতে চলে যাচ্ছি, পিএইচডি তে। তা আপনাদের সার্কেলের কেউ যদি কোর্স করতে চায়, রনি ভাইয়ের সাথে কথা বলে চ্যাট গ্রুপে অ্যাড দিয়ে দিন, লেকচার 2 পর্যন্ত অ্যাড হওয়া যাবে আর কি। ঠিক আছে, আশা করি ভালো একটা ব্যাচ হবে ইনশাল্লাহ। তো যারা যারা করতে চান আপনাদের সার্কেলে, তাহলে 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 পরবর্তীতে একসাথে কাজও করতে পারবেন, বিশেষ করে যারা টিম ওয়াইজ ক্লাস করে তারা একটু বেনিফিটও পায় মনে হয়। ওকে, জাস্ট বলে রাখলাম আর কি। আচ্ছা, এবার কথা হলো আর্টিকেল সার্চ করবেন কিভাবে। মানে আমরা তো আর্টিকেল সার্চ করলে লাখ লাখ আর্টিকেল চলে আসছে, আর্টিকেল সার্চ করার কিছু বেসিক কিছু কৌশল আছে, আমরা সেটা বলে দিচ্ছি, জাস্ট একটু শুনে রাখেন, এগুলা সহজ জিনিস। ওকে, এখন স্ক্রিনে দেখুন, স্ক্রিনে আপনি অনেকগুলো টাইটেল দেখতে পাচ্ছেন, আমি এক সময় এক ব্যাকগ্রাউন্ড এটা পিক করতেছি। যেমন দ্য রোল অফ টেলিমেডিসিন ইন ইমপ্রুভিং হেলথ কেয়ার অ্যাক্সেস ইন রুরাল এরিয়া, দ্য রোল অফ টেলিমেডিসিন ইন ইমপ্রুভিং হেলথ কেয়ার অ্যাক্সেস ইন রুরাল এরিয়া, এটা হচ্ছে টাইটেল। তো এই গবেষণার মেইন কিওয়ার্ড হচ্ছে টেলিমেডিসিন এবং হেলথ কেয়ার অ্যাক্সেস। মানে ধরেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই আপনি কি নিয়ে কাজ করতেছেন, আপনি বলবেন আমি টেলিমেডিসিন এবং হেলথ কেয়ার অ্যাক্সেস নিয়ে কাজ কাজ করতেছি, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এই গবেষণার মেইন কিওয়ার্ড হচ্ছে এটা। ধরেন টাইটেল হচ্ছে ইম্প্যাক্ট অফ জেনেটিক্যালি মডিফাইড ক্রপস অন এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অ্যান্ড ফুড ইনসিকিউরিটি। তাহলে এখানে আমাদের জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, জেনেটিক্যালি মডিফাইড ক্রপ এটা একটা কিওয়ার্ড। আর আরেকটা কিওয়ার্ড হচ্ছে যে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অ্যান্ড ফুড ইনসিকিউরিটি। ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। তো মূল কিওয়ার্ড গুলা বোঝা জরুরি, কারণ আমরা সার্চ করব মূল কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, আমাকে একটু 30 সেকেন্ড সময় দেন, আমার ল্যাপটপটা চার্জে লাগাতে হবে, আমার আসলে চার্জারের পোর্টটা এই রুমে নষ্ট হয়ে গেছে, দ্যাট মিনস আমাকে একটু জায়গাটাও চেঞ্জ করতে হবে, আমাকে জাস্ট 30 সেকেন্ড সময় দিতে হবে, কেমন? একটু 30 সেকেন্ড।
ওকে, আশা করি এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, ইন্টারাপশন হলো। আচ্ছা, আশা করি আমাকে এখন দেখাও যাচ্ছে। তো যেটা বললাম যে আপনারা যখন আর্টিকেল সার্চ করবেন তখন এই টাইটেলের মেইন কিওয়ার্ড কোনটা এটা বোঝা জরুরি। এবং চ্যাট জিপিটি কে বললো এটা বের করে দেবে যে মেইন কিওয়ার্ড কোনটা, ঠিক আছে? দেখেন, দ্য রোল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বিজনেস ডিসিশন মেকিং অ্যান্ড স্ট্র্যাটেজি। তার মানে এআই হচ্ছে একটা কিওয়ার্ড, আর বিজনেস ডিসিশন মেকিং হচ্ছে একটা কিওয়ার্ড। আমরা দেখেই বুঝতে পারতেছি, ঠিক আছে? তো এরকম সব ব্যাকগ্রাউন্ডেই, এটা হচ্ছে কলা হোক, লাইফ সায়েন্স হোক, যেই ব্যাকগ্রাউন্ডে হোক না কেন, এরকম টাইটেল দেখলেই বুঝবেন। যেমন দেখেন, অ্যাডভান্সমেন্ট ইন 3D প্রিন্টিং টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। তার মানে আমরা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ 3D প্রিন্টিং টেকনোলজি নিয়ে কাজ করতেছি। আমরা কিওয়ার্ড দেখলেই বুঝি। ওকে, আমরা যখন সার্চ করব আর কি, আমরা যখন সার্চ করব তখন আমরা আমরা যখন সার্চ করব তখন আমরা ছোট ছোট কিওয়ার্ড দিয়ে সার্চ করব, ঠিক আছে? ধরেন আমি সার্চ সার্চ করবো এইভাবে যে টেলিমেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার অ্যাক্সেস, ঠিক আছে? টেলিমেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার অ্যাক্সেস এইভাবে সার্চ করব। আমি একটু দেখাইও দিই, সেটা আপনি যেখানেই করেন, আমরা যে ওয়েবসাইট গুলো দেখাইছি, এটা হোক গুগল স্কলার বা হোক অন্য ওয়েবসাইট, এভাবে সার্চ করবেন টেলিমেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার অ্যাক্সেস, ঠিক আছে? অ্যান্ড হেলথ কেয়ার অ্যাক্সেস এরকম মেইন কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করবেন। মানে ছোট ছোট কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, এটা আমাদের মেইন কথা। স্কোপাসেও বা সায়েন্স ডিরেক্টও এইভাবে সার্চ করবেন, এই যে টেলিমেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার অ্যাক্সেস ছোট কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করবেন। দেখুন, এই যে টেলিমেডিসিন এবং হেলথ কেয়ার অ্যাক্সেস, প্রয়োজনে আরেকটু ন্যারো ন্যারো করে দিবেন, ধরেন ইন রুরাল এরিয়া, ঠিক আছে? রুরাল এরিয়া, ইন রুরাল এরিয়া। তাহলে যেটা বললাম যে পুরো টাইটেল দিয়ে সার্চ করব না, পুরো টাইটেল দিয়ে আমরা আচ্ছা, এখন বলতেছেন যে ভাই আপনি টাইটেল গুলো কোথায় পাইছেন? ওকে, আমাদের লেকচার নাম্বার 6 আমরা টাইটেল টপিক ঠিক করাও শিখাবো, কিন্তু আজকের ক্লাস যেহেতু আমরা আর্টিকেল সার্চ শিখাচ্ছি, এই জন্য কিছু নমুনা টাইটেল এনে রাখছি। আশা করি বুঝতে পারছি যিনি প্রশ্ন করছে। ওকে, তাহলে যেটা বললাম যে ছোট ছোট কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করব, ছোট ছোট কিওয়ার্ড দিয়ে সার্চ করব, ঠিক আছে? ছোট ছোট কিওয়ার্ড দিয়ে সার্চ করাটা বেটার, সেটা যে ওয়েবসাইটে আপনি সার্চ করেন না কেন। তো এটা হচ্ছে একটা টেকনিক, যে ছোট ছোট কিওয়ার্ড দিয়ে সার্চ করা, প্রিসাইজ কিওয়ার্ড। দুই আমরা হচ্ছে বলিয়ান অপারেটর। বলিয়ান অপারেটর মানে এটা খুব সহজ জিনিস। আমরা যখন সার্চ করি কোনো একটা কিছু, আমরা যদি সার্চিং কিওয়ার্ডের সাথে এন্ড যুক্ত করি তাহলে এক ধরনের ফলাফল আসে, অর যুক্ত করলে আরেক ধরনের ফলাফল আসে। ধরেন আমি গুগলে যদি সার্চ করি গরু এবং ছাগল, তাহলে গুগল আমাকে এমন জিনিস দেখাবে যেখানে গরু বা ছাগল যে কোনো একটা হইলেই দেখাবে। আমি যদি ধরেন গুগলে সার্চ করলাম যে লতা এবং পাতা, তাহলে গুগল আমাকে যে কোনো জিনিস যেটার মধ্যে শুধু লতা পাইলেও দেখাবে, পাতা পাইলেও দেখাবে। মানে এন্ড মানে হচ্ছে যে যে কোনো একটা পাইলে আমাকে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, সরি, আমি উল্টা বলে ফেলছি। অর মানে হচ্ছে আমি যদি অর দিয়ে সার্চ সার্চ করি লতা অর পাতা, তাহলে গুগল হচ্ছে যে লতা নিয়ে কিছু পাইলেও আমাকে দেখাবে, পাতা নিয়ে পাইলেও দেখাবে। কিন্তু আমি যখন এন্ড দিয়ে সার্চ করি, এন্ড শব্দ দিয়ে সার্চ সার্চ করি, তখন সে আমাকে এমন জিনিস দেখায় যেখানে দুইটা জিনিসই আছে। যেমন ধরেন আমি গবেষণা করতেছি কি নিয়ে, টেলিমেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার অ্যাক্সেস। আমি যদি অ্যান্ড লিখে সার্চ করি, দ্যাট মিনস যে আর্টিকেল গুলাতে টেলিমেডিসিনের কথা আছে, হেলথ কেয়ার অ্যাক্সেসের কথা আছে, সেই আর্টিকেল গুলো আমাকে দেখাবে। ঠিক আছে? মানে অ্যান্ড দিয়ে লিখলে দুইটাই যে আর্টিকেল আছে সেটাই দেখাবে, আর যদি অর দিয়ে লিখি তাহলে দুইটার একটা কিওয়ার্ড পাইলেও সেই আর্টিকেলটা দেখাবে, ঠিক আছে? যেমন আমি পাবমেড থেকে দেখাই, ধরেন আমি গবেষণা করব রিপ্রোডাক্টিভ হেলথের সাথে আর্লি ম্যারেজের সম্পর্ক নিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের একটা কিওয়ার্ড হচ্ছে আর্লি ম্যারেজ। আর্লি ম্যারেজ আর হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। রিপ্রোডাক্টিভ হেলথ, খেয়াল করেন আমি যদি এন্ড দিয়ে সার্চ করি তাহলে সে যেই আর্টিকেল গুলাতে একই সাথে আর্লি ম্যারেজের কথাও আছে, প্রজনন স্বাস্থ্যের কথা আছে, সেই আর্টিকেল গুলো আমাকে দেখাবে। দেখেন, আমি সার্চ করলাম এই যে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড ম্যারেজ, এই যে রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড আর্লি ম্যারেজ, দেখছেন? আর্লি ম্যারেজ অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, তার মানে এন্ড দিয়ে সার্চ করলে দুইটা কিওয়ার্ডে যে আর্টিকেল আছে সেই আর্টিকেল দেখাবে। কিন্তু আমি যদি অর দিয়ে সার্চ করতাম তাহলে যে কোনো একটা কিওয়ার্ড পেলেই দেখাবে। দেখেন, এই যে আমি আর্লি ম্যারেজ অর রিপ্রোডাক্টিভ হেলথ থেকে সার্চ করছি, তো প্রথম আর্টিকেল দেখেন রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে, আর্লি ম্যারেজের কথা কিন্তু এখানে কিচ্ছু নাই। পরের আর্টিকেলটা রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে, দ্যাট মিনস
একটা কিওয়ার্ড পেলে সে আর্টিকেলটা পিক করতেছে। তো এটার মানে হচ্ছে যে আপনারা যখন সার্চ করবেন মোস্ট অফ দ্য টাইম আপনারা এন্ড শব্দ দিয়ে সার্চ করবেন, অর দিয়ে না। আর নটের কাজ হচ্ছে, যদি আপনি চান যে এটা আনবেন না, মানে আপনি এই ধরেন আর্লি ম্যারেজ নিয়ে কাজ করতেছেন কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথ আনতেই চাচ্ছেন, এটা নট, তখন আমরা দিদি নটের কোনো কাজ নাই, নট শিখে সময় নষ্ট করার দরকার নাই। ওকে, এরপর এইগুলো আমাদের দুইটা কৌশল, যে ছোট কিওয়ার্ড ব্যবহার করা, কিওয়ার্ডের মধ্যে এন্ড শব্দ ব্যবহার করা, আর একটা হচ্ছে এক্সাক্ট ফ্রেজ সার্চিং। এক্সাক্ট ফ্রেজ সার্চিং মানে আমরা ধরেন আমি এই যে এখানে গুগল স্কলারে গিয়ে সার্চ করলাম যে আইডিয়া অফ, ধরেন আমি সার্চ করলাম যে আইডিয়া অফ হালাল ট্যুরিজম। দেখেন আমি যদি এখানে গিয়ে আইডিয়া অফ হালাল ট্যুরিজম লিখে সার্চ করি, তাহলে সে আমাকে হালাল ট্যুরিজম বিষয়ে অনেক আর্টিকেল দেখাবে। হালাল ট্যুরিজম বিষয়ক যত আর্টিকেল আছে গুগল স্কলার আমাকে দেখাবে। কিন্তু আমি যদি এটাকে একটা কোটেশনের মধ্যে রাখি, কোটেশন চিহ্নের মধ্যে রাখি, খেয়াল করেন, কোটেশন চিহ্নের মধ্যে যদি রাখি, তাহলে সে আমাকে ওই আর্টিকেল গুলা দেখাবে যেখানে এই ফ্রেজটা আছে। মানে আমরা যখন কোন একটা কোটেশন রাখি, দ্যাট মিন্স ওই আর্টিকেলের ভেতরে এই ওয়ার্ডটা এক্সাক্ট এইভাবে আছে। তো মাঝে মাঝে আমাদের এমন সার্চ করা লাগতে পারে, আমরা জানতে চাই যে একদম এই শব্দ কোন আর্টিকেল আছে বা এই ফ্রেজ কোন আর্টিকেল আছে, তখন আমরা কোটেশনের মধ্যে রাখবো কিওয়ার্ড। এটাকে বলে এক্সাক্ট ফ্রেজ সার্চিং বা কোটেশন সার্চিং। ঠিক আছে, আমরা কি বুঝলাম? আমরা কি বুঝতেছি আমরা এটা? মানে এই যে কোটেশন দিলে কি লাভ দেখছেন, এই যে কোটেশন দিলে ওই ওয়ার্ডটা ওই আর্টিকেলের ভেতরে একসাথে আছে। এগুলো খুব বেসিক জিনিস, এখানে অনেকে নিশ্চয়ই এগুলো জানেন। আচ্ছা, এখন ধরেন এইভাবে আমরা বিভিন্ন আর্টিকেল খুঁজবো। আর্টিকেল খোঁজা খুবই জরুরি। বোতলে পাখাটা দিয়ে দেবো, আহ, অল্প করে দিয়ে। ওকে, তাহলে এক্সাক্ট ফ্রেজ সার্চিং আমরা বুঝলাম। তা আমাদের কাজ হলো রিলেভেন্ট আর্টিকেল খুঁজে বের করা। এখন দেখেন, আপনারা এখন গুগল স্কলারে সার্চ করলে দেখবেন হাজার হাজার আর্টিকেল, কিন্তু বাস্তবে আমরা যখন রিসার্চ টাইটেল বানাবো, টাইটেল গুলো হয় খুবই স্পেসিফিক, ফলে রিলেভেন্ট ভালো আর্টিকেল পাওয়া কিন্তু কঠিন হয়ে পড়ে। তখন আমাদের অনেক কৌশল অবলম্বন করতে হবে। যেমন একটা হচ্ছে রেফারেন্স মাইনিং। রেফারেন্স মাইনিং কি? আচ্ছা, একটু আগে যে পয়েন্ট গুলো বলছি ওদের কিন্তু ব্যাখ্যা আবার শিটে আছে, হ্যাঁ, ব্যাখ্যা কিন্তু আবার শিটে আছে। বুলিয়ান অপারেটর মানে কি, ব্যাখ্যা, এই যে এক্সাক্ট ফ্রেজ সার্চিং মানে কি, সব ব্যাখ্যা কিন্তু শিটে আছে। আচ্ছা, রেফারেন্স মাইনিং হচ্ছে, ধরুন আপনি যে বিষয়ে কাজ করতে চান এই বিষয়ে খুব বেশি আর্টিকেল আপনার কাছে নাই, এই বিষয়ে খুব বেশি আর্টিকেল আপনার কাছে না, আপনার কাছে অল্প কিছু আর্টিকেল আছে। সেই অল্প কিছু আর্টিকেলের যদি নিচে যান, দেখবেন আরো কিছু আর্টিকেল পাবেন। যেমন ধরুন আমি ঢাকা শহরে ডেঙ্গু নিয়ে আমি কাজ কাজ করবো, আমি অনেক খুঁজে টুজে আমি বেশি আর্টিকেল পাই নাই, অল্প কিছু আর্টিকেল পাইছি বা অল্প কিছু বই পেয়েছি। সেই অল্প কিছু বইয়ের যদি আমি একদম নিচে যাই, নিচে গেলে কিন্তু অনেক রেফারেন্স পাবো। যে রেফারেন্স, দ্যাট মিনস রিলেভেন্ট আর্টিকেল আমি এখান থেকে পাবো। আপনার কি আমার কথা বুঝছেন? এটা বলে রেফারেন্স মাইনিং। মানে যখন আমরা কোনো রেয়ার টপিকে কাজ কাজ করি এবং খুব বেশি আর্টিকেল আমরা পাই না, খুব বেশি আর্টিকেল আমরা পাই না, তখন হচ্ছে আমরা যে আর্টিকেল গুলা পেয়েছি সেই আর্টিকেল গুলোর রেফারেন্স সেকশনে যাই এবং সেখানে আমরা আরো অনেকগুলা রিলেভেন্ট বইপত্রের নাম জানতে পারি। এইভাবেই আর কি। ঠিক আছে, মানে মাইনিং কি, যেমন খনিজ পদার্থ যেমন খুঁজে, আমরা এইভাবে আর্টিকেল খুঁজে পেতে পারি। এগুলো হচ্ছে যারা একটু রেয়ার টপিকে কাজ করবেন তাদের জন্য। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। ওকে, আরো কিছু পন্থা আছে এআই ব্যবহার করে, এগুলো আমরা এআই এর ক্লাসে দেখাবো। যেমন কানেক্টেড পেপার, লিড ম্যাপ, রিসার্চ র্যাবিট, এমন কিছু টুলস আছে আমরা এআই এর ক্লাসে দেখাবো। এগুলা দিয়েও রিলেভেন্ট আর্টিকেল এরকম অনলাইনে খোঁজা যায় এবং সেটা খুব ইজি। ওকে, তাহলে আমরা সে ক্লাসের একটা অংশ আমাদের শেষ হলো, সেটা হলো যে আর্টিকেল কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, এটার কিছু বেসিক আলাপ। আপনি চাইলে আপনার টাইটেলটা চ্যাট জিপিটি কে দিয়ে বলতে পারেন যে চ্যাট জিপিটি, এটা হচ্ছে আমার টাইটেল, আমি অনলাইনে আর্টিকেল সার্চ করতে চাই, আমি কেমনে সার্চ করবো, আমাকে কিছু কিওয়ার্ড দাও। সে কিন্তু কিওয়ার্ড দিয়ে দিবে এবং ভালোভাবে দেবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে আর্টিকেল গুলো আমরা পাচ্ছি, হাজার হাজার আর্টিকেল, লাখ লাখ আর্টিকেল, সেই আর্টিকেল গুলা ভালো কিনা বা সেই আর্টিকেল গুলা থেকে বেস্ট আর্টিকেল চুজ করবো কিভাবে, সেটা নিয়ে এখন কথা হবে 20 মিনিট। এরপর আমরা ক্লাসটা শেষ করবো, আপনাদের প্রশ্ন নেবো। ঠিক আছে, অর্থাৎ এই পর্যায়ে আমাদের আলোচনা হবে ভালো আর্টিকেল গুলো আমরা কিভাবে বেছে নেব। ঠিক ঠিক আছে, এই যে হাজার হাজার আর্টিকেল আছে বা একটা আর্টিকেল দেখলে আপনি কেমনি বুঝবেন যে এই আর্টিকেলটা ভালো কিনা। ওকে, প্রথমত কোন একটা আর্টিকেলকে চুজ করার বেলায় দেখবেন যে আর্টিকেলটা প্রাসঙ্গিক কিনা, মানে আপনার গবেষণার সাথে এটা অ্যালাইন করে কিনা। আপনার গবেষণার সাথে অ্যালাইন করে মানে আপনি যেই টপিকে কাজ করতেছেন সেই টপিক সংশ্লিষ্ট কিনা। ঠিক আছে,
না হলে কি আপনি নেবেন? আপনি এখন সকালে ঘুম থেকে উঠছেন ফুটবল খেলা দেখার জন্য। আপনি যদি অনলাইনে ক্রিকেট দেখেন, আপনি কি ক্রিকেট দেখবেন? বা সেই চ্যানেলে আপনি যাবেন? যাবেন না। ঠিক তেমনই যেই আর্টিকেলে আপনার মনে হয় যেটা আমার কাজে লাগবে, সেই আর্টিকেলটা চুজ করবেন। এবং এটার একমাত্র উপায় হচ্ছে যে কোনো আর্টিকেলের টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট দেখা। যেমন ধরেন আমি কাজ কাজ করব খুলনা শহরে ডেঙ্গু নিয়ে। আমি অনলাইনে এই আর্টিকেলটা পেলাম, ঢাকা শহরের ডেঙ্গু নিয়ে আর্টিকেল। এটা নিয়ে নিশ্চয়ই ডেঙ্গুর অনেক কথাবার্তা নিশ্চয়ই এখানে আছে। আমার কাছে মনে হয়েছে যে এই আর্টিকেলটা কোনো না কোনো ভাবে আমার কাজে লাগতে পারে, এই আর্টিকেলের বিভিন্ন পরিসংখ্যান বা ডেটা আমার কাজে লাগতে পারে। তো কেমনে বুঝবেন? টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট পড়বেন। যে কোনো আর্টিকেলের সার সংক্ষেপ পড়লেই তো বুঝবেন যে এই আর্টিকেলটা আপনার সাথে অ্যালাইন করে কিনা। এখন আপনি কাজ করতেছেন ডেঙ্গু নিয়ে, কিন্তু এই আর্টিকেলটা দেখা যায় যে, ধরেন এটা হচ্ছে যে নরওয়ের ডেঙ্গু নিয়ে একটা পেপার, যেটা কোনোভাবে আপনার সাথে যায় না। আপনার কাছে মনে হয়েছে এটা আমার কাজে লাগবে না। আচ্ছা, কাজে লাগবে কি লাগবে না এটা আপনারা লেকচার নাম্বার 7-এ বুঝবেন। ঠিক আছে? তো তো যেটা বললাম আর কি, যে টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট পড়লে বুঝবেন এই আর্টিকেলটা প্রাসঙ্গিক কিনা। প্রথমত এইভাবে আমরা যাচাই করি যে কোনো আর্টিকেল চুজ করার বেলা। এটা হচ্ছে 1 নাম্বার ক্রাইটেরিয়া। 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে যে, মানে যে কোনো আর্টিকেলটা পিক করবো কিনা, পাবলিকেশন ডেট। পাবলিকেশন ডেট মানে, প্রশ্ন হইলো যে আপনারা যে বিভিন্ন আর্টিকেল থেকে তথ্য নেবেন, সে আর্টিকেল গুলা কি নতুন হওয়া লাগবে? উত্তর হচ্ছে, কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে যে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে পুরাতন আর্টিকেল থেকে তথ্য নিলে সমস্যা নেই। যেমন ধরেন কলা অনুষদ, আপনি লতে পড়েন, আজ থেকে 100 বছর আগের আর্টিকেল থেকে তথ্য নিলে আপনার সমস্যা নাই। আপনি হিস্ট্রিতে পড়েন, আজ থেকে 200 বছর আগের বই থেকে তথ্য নিলে আপনার সমস্যা নেই। এরকম কিছু ব্যাকগ্রাউন্ড ব্যতীত অন্য ব্যাকগ্রাউন্ডে আমরা যারা আছি, খেয়াল রাখবেন যে সবসময় বিগত 5 বছরে পাবলিশ হওয়া আর্টিকেল থেকে তথ্য নেওয়া ভালো। মানে আপনি যখন রিসার্চের ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ এই পার্ট গুলো লিখবেন, চেষ্টা করবেন যদি সম্ভব হয় বিগত 5 বা বিগত 10 বছরের আর্টিকেল গুলা থেকে তথ্য নিতে। এবং যত সার্চ ইঞ্জিন ডেটাবেজ আছে সবগুলাতে ইয়ার কাস্টমাইজ করা যায়। যত সার্চ ইঞ্জিন ডেটাবেজ আছে ইনক্লুডিং স্কোপাস, সবগুলা দেখবেন ইয়ার কাস্টমাইজ করে করে সার্চ করা যায়। এখন দেখেন, ইয়ার কাস্টমাইজ করে করে সার্চ করা যাবে। স্কোপাসেও ইয়ার কাস্টমাইজ করে সার্চ করার অপশন আছে। ঠিক আছে, আপনাদেরকে দেখাইলে বুঝবেন। ইভেন এই যে পাবমেড, পাবমেডও দেখবেন এই যে ইয়ার কাস্টমাইজ করে করে কিন্তু সার্চ করা যায়। আমি যদি ধরেন দেখতে চাই 2023 থেকে বা 2022 থেকে 2025, বা 2019 থেকে 2026, এখন দেখেন, এখন আমাকে যে আর্টিকেল গুলো সে দেখাবে, এই আর্টিকেল গুলো 2022, 2025, অর্থাৎ আপনি এভাবে ডেট কাস্টমাইজ করতে পারবেন। গুগল স্কলারেও এই অপশনটা আছে। গুগল স্কলারে, গুগল স্কলারের নাম বলতেছি কারণ এটা আমাদের বারবার লাগবে। গুগল স্কলারে বাম দিকে যে 3 বার লেখা আছে, 3 বার, এই 3 বারে যদি আমরা যাই, এই 3 বারে গেলে লেখা আছে অ্যাডভান্স সার্চ। এই অ্যাডভান্স সার্চে গিয়ে দেখেন, এখন যদি আপনি গুগল স্কলারকে বলে দেন যে তুমি আমাকে হালাল ট্যুরিজম বিষয়ক 2023 থেকে 2026-এর আর্টিকেল গুলো শুধু দেখাও, 2023 থেকে 2026, ঠিক আছে, সার্চ করলাম। এখন সে আমাকে এমন আর্টিকেল গুলো দেখাবে যেগুলো 2023 থেকে 2026। স্ক্রিনে আপনাদের এখন হয়তো শো করবে 2024, 2024, দেখেন। তার মানে গুগল স্কলারেও কিন্তু কাস্টমাইজ করার জায়গা আছে। তাহলে দেখেন, হাজার হাজার আর্টিকেল আসছে ঠিকই, কিন্তু আপনি যখন নতুন আর্টিকেল নেবেন তখন কিন্তু আর হাজার হাজার আর্টিকেল থাকবে না, আপনার জন্য চুজ করা ইজি হবে। এখন তার মানে এই না যে 10 বছর আগের আর্টিকেল নেওয়া যাবে না, প্রয়োজন হলে অবশ্যই নেবেন। কিন্তু খেয়াল রাখবেন যে এখন জার্নালের কাছে অনেক মেকানিজম আছে, তারা ইজিলি বুঝবে যে আপনার আর্টিকেলটা কতটা আপ টু ডেট রেফারেন্স আপনি ইউজ করছেন। আপনি কাজ করতেছেন কোনো একটা সাময়িক সমস্যা নিয়ে, রেফারেন্স দিতেছেন 20 বছর আগের, তো 20 বছরে তো অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো নতুন আর্টিকেল থেকে এজন্য আমরা তথ্য নেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। আচ্ছা, এখানে যারা আছে আমরা কি বুঝতেছি একটু চ্যাট বক্সে জানাবো। আপনারা আহ মানে প্রশ্ন করতে পারতেছেন না, কারণ আমি চাই না যে যারা রেকর্ড দেখে ক্লাস করবে তাদের প্রবলেম হোক। আর এখন যেহেতু প্রথম একটা দুইটা ক্লাসে অনেক এলোমেলো প্রশ্ন আসতে পারে হয়তো ক্লাসের মাঝখানে, আশা করি কিছু মনে করবেন না। যে আমরা কিন্তু 5-6টা ক্লাস গেলে এরপর প্রশ্ন করা উন্মুক্ত করে দেবো। এখন প্রশ্ন করতেছি না, ক্লাসের ফ্লোটা নষ্ট হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতেছি। ওকে, তাহলে আমরা ইয়ারকে কাস্টমাইজ করব, এটা হচ্ছে 1 নাম্বার কথা। ইয়ারকে কাস্টমাইজ করব। আচ্ছা, 3 নাম্বার, এবার আর এক গুরুত্বপূর্ণ কন্টেন্ট হচ্ছে সাইটেশন কাউন্ট। সাইটেশন কাউন্ট, সাইটেশন মানে কি? সাইটেশন জিনিসটা মানে কি? এখানে অনেকেই জানেন নিশ্চয়ই, অনেকে এটা আবার জানেনও না। খেয়াল করেন, এই যে আমি একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম কয়দিন আগে। এই যে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলেই ফ্রি ক্লাসটা নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, রিসার্চ হেল্প বাংলাদেশ লিখে সার্চ করলেই আমরা মাঝে মাঝে একটা দুইটা ফ্রি ক্লাস নেই।
এবং আমাদের ব্যাচের প্রথম 2-3টা ক্লাস ইউটিউবে দিয়ে দেই, মানে আমাদের এটা কোর্সের কোর্সের বিজ্ঞাপনের জন্য আর কি, ঠিক আছে? রিসার্চ এল বিডি, রিসার্চ হেল্প বাংলাদেশ লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পাবেন। এই যে আমি গতকালকে আমি একটা ফ্রি সেশন নিছিলাম, এটা এটা আপনাদের ব্যাচেও আছে, গবেষণাপত্রে এআই টুলস এর ব্যবহার। এখানে 650টা ভিউ হয়েছে, 650টা ভিউ। আচ্ছা, 650টা ভিউ মানে কি? 650 জন মানুষ এই ভিডিওটা দেখেছে, 650 জন মানুষ এই ভিডিওটা দেখেছে। ঠিক তেমনই এবার খেয়াল করুন তো, এই যে আমরা গুগল স্কলার দেখতে পাচ্ছেন, গুগল স্কলারের সাইটেশনটা দেখেন, এখন আশা করি দেখা যাচ্ছে, লেখা আছে সাইটেড বাই 6, সাইটেড বাই 8। সাইটেড বাই 6 মানে কি? মানে হলো যে এই গবেষণা থেকে আরো 6 জন গবেষক তাদের গবেষণায় তথ্য নিছে। সাইটেড বাই 8 মানে হচ্ছে এই গবেষণা থেকে আরো 8 জন গবেষক তাদের গবেষণায় তথ্য নিছে, ঠিক আছে? তো আপনারা দেখবেন যে গুগল স্কলার আপনারা যখন কোনো ব্রড বিষয় লিখে সার্চ করবেন, তখন আপনারা অনেক বেশি সাইটেশনাল আর্টিকেল দেখতে পাবেন। যেমন দেখেন, এই যে আপনাদের স্ক্রিনে হয়তো এখন দেখাবে, খেয়াল করুন, সাইটেড বাই 2 to 3। তার 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 মানে কি যে এই আর্টিকেল থেকে 223 জন গবেষক তাদের গবেষণায় তথ্য নিছে, এটাকে বলে সাইটেশন। অনেকে বললেন ভাই এটা কেমনে বুঝছে? এই যে আমার ভিডিও যখন আপনারা দেখেন, আমার যখন ভিউ কাউন্ট হয়, এটা কেমনে বুঝে ইউটিউব কর্তৃপক্ষ? ওদের কাছে ম্যাট্রিক্স আছে। ঠিক তেমনি আমরা কোনো আর্টিকেল থেকে যদি তথ্য নেই, আমরা তো রেফারেন্সিং করি, তো রেফারেন্সিং করলে দেন আমাদের আর্টিকেলটা যখন পাবলিশ হয়, আমরা যার কাছ থেকে তথ্য নিছি তার নামের সাথে সাইটেশন যুক্ত হয়। তো এই যে সাইটেড বাই 223 মানে হচ্ছে অন্যান্য গবেষকরা এই আর্টিকেল থেকে সোফার 223 বার তথ্য নিয়েছেন। তো এটা একটা সাধারণ ম্যাট্রিক্স, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আর্টিকেলটার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্সি কেমন। তবে এটাই সবকিছু না, এটা একটা সাধারণ ম্যাট্রিক্স। এখন ধরেন আমার ভিডিওতে 600 ভিউ আসছে, কারণ এটা রিসার্চ নিয়ে বানাইছি। কিন্তু আমি যদি এখন একটা ভিডিও বানাতাম যে নেইমারকে নিয়ে, নিশ্চয়ই এটা আরো বেশি ভিউ ভিউ হইতো, কারণ এটা মানুষের ইন্টারেস্টের জায়গা। সো সাইটেশন কম বেশি হওয়া এটা কোনো ফ্যাক্ট না। যেমন ধরেন এখানে যারা হেলথ নিয়ে কাজ করেন, ইঞ্জিনিয়ারিং এর কাজ করেন, আপনাদের সাইটেশন একটু বেশি হবে, কারণ আপনাদের ফিল্ডে গবেষক বেশি। কিন্তু এখানে যদি কেউ কলা অনুষদে যারা আছেন, তাদের অনুষদে হচ্ছে গবেষক কম। তো যে অনুষদে গবেষক কম, সেই অনুষদের কিন্তু গবেষকদের সাইটেশনও কম। কিন্তু সাইটেশন কি এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা একটা সাধারণ ম্যাট্রিক্স, এটা দেখলে আমরা বুঝতে পারি যে এই আর্টিকেলটা অন্যরা তথ্য নিচ্ছে কিনা। যদি বেশি হয় তাহলে বুঝতে পারি যে এই আর্টিকেলটার অ্যাকসেপ্টেন্সিটা বেশি। এটা একটা সাধারণ ম্যাট্রিক্স, এটাই সবকিছু না, আবারও বলছি, ঠিক আছে? কারণ অনেক ভালো ভিডিওর কিন্তু ভিউ নেই। আপনারা দেখবেন ইউটিউবে অনেক হার্ভার্ডের প্রফেসরের ভিডিওর ভিউ হচ্ছে কত, 47 ভিউ। নিশ্চয়ই সেটা দ্বারা আমরা এটাকে জাজ করবো না, কিন্তু এটা একটা সাধারণ ম্যাট্রিক্স। এটা আমরা চাইলে এখন দেখেন, এখানে একটা মজার বিষয় হলো, আপনি কাজ করবেন আইডিয়া অফ হালাল ট্যুরিজম নিয়ে, এই আর্টিকেলটাও হালাল ট্যুরিজম নিয়ে, এবং এই আর্টিকেল থেকে 223 জন তথ্য নিচে তাদের গবেষণা। এই সাইটেড বাই, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে ওই 223টা গবেষণার নামও আমরা দেখতে পাবো। দ্যাট মিনস রিলেভেন্ট আর্টিকেল খোঁজার এইটা আরেকটা উপায়। বুঝতে পারছেন? এখানে ক্লিক করলে আমি দেখবো যে রিলেভেন্ট আর কে কে এই গবেষণা থেকে তথ্য নিছে, এবং যারাই এই গবেষণা থেকে তথ্য নিছে তাদের আর্টিকেল গুলা তো এটার পরে পাবলিশ হবে। তাই 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 না? ধরেন কেউ একজন যদি আমার আর্টিকেল থেকে তথ্য নেয়, তার মানে তার আর্টিকেলটা আমার পরে পাবলিশ, মানে আর্টিকেল গুলো নতুন। দেখেন এই যে 2022, 2025, তার মানে এইভাবেও আমরা নতুন অনেক আর্টিকেলের তথ্য কিন্তু পেয়ে যাব। তো যাই হোক, যেটা বললাম, যে আর্টিকেলের সাইটেশন দেখতে তুলনামূলক ভালো, সেই আর্টিকেলটা আপনারা নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কথায় আসি। একটা আর্টিকেল পাবলিশ হয়েছে 2015 সালে, আজকের দিনে এসে সেটার সাইটেশন হচ্ছে 40। আর আরেকটা আর্টিকেল পাবলিশ হয়েছে 2024 সালে, তার সাইটেশন হচ্ছে 25। তবে কোন আর্টিকেলটা আপাত দৃষ্টিতে কোন আর্টিকেল ভালো? 2015 সালে পাবলিশ হয়েছে, এখন সাইটেশন হচ্ছে 40। আর 2024 সালে পাবলিশ হয়েছে, এখন সাইটেশন 25। তাহলে কোন আর্টিকেলটা ভালো কম্পারেটিভলি? 24-এর। কারণ কি? এটা আমরা কমন সেন্স দিয়ে বুঝি যে এটা খুব অল্প সময়ে অনেক সাইটেশন পাইছে, তাই না? অল্প সময়ে সেটা অনেক সাইটেশন পেয়েছে, আমরা বুঝি এটা, মানে গড়ে সেটা দ্রুত সাইটেশন পেয়েছে, এই জন্য, রাইট? তো এটা মাথায় রাখবেন যে নতুন গবেষণাগুলোর কিন্তু সাইটেশন কম হবে। এখন কেউ একজনের আর্টিকেল পাবলিশ হয়েছে 2026 সালে, আপনি দেখলেন তার সাইটেশন নাই, আপনি বললেন আর এ তো কোনো ভালো গবেষক না।
কিন্তু দেখেন সে সাইটেশন পাইতে গেলে তো সময় লাগবে, তাই না? তার আর্টিকেল আরেকজন পড়বে, পড়ে তথ্য নেবে, এরপর যিনি তথ্য নিয়েছে তার আর্টিকেলটা পাবলিশ হলেই না কেবল সাইটেশন যুক্ত হবে। দ্যাট মিনস নতুন আর্টিকেল গুলার সাইটেশন কম হইলেও নতুন আর্টিকেল গুলা থেকে আপনারা তথ্য নেবেন, এবং যে আর্টিকেল তুলনামূলক কম সময় বেশি সাইটেশন পেয়েছে আপাত দৃষ্টিতে আমরা এটাকে ভালো বলতে পারি, তবে এটাই সব না। তো এই যে আমরা বললাম যে সাইটেশনের গড়টা গুরুত্বপূর্ণ, সাইটেশনের যে গড় সেটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটাকেই বলে হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর নামে একটা ধারণা আছে, ইম্প্যাক্ট ফ্যাক্টর। আপনারা দেখবেন যে আপনাদের আর্টিকেল যখন ভবিষ্যতে পাবলিশ হবে, বা আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আপনাদের বন্ধু বান্ধব আছে যাদের আর্টিকেল আছে, তারা দেখবেন ফেসবুকে পোস্ট করে যে আলহামদুলিল্লাহ আমার একটা আর্টিকেল পাবলিশ হয়েছে ইম্প্যাক্ট ফ্যাক্টর 3 বা সাইট স্কোর 4, এরকম কিছু জিনিস পোস্ট করে। হ্যাঁ, তো ইম্প্যাক্ট ফ্যাক্টর বা সাইট স্কোর মানেটা আসলে কি? ঠিক আছে, এখানে যদি সাইট সাইট স্কোর শব্দটা নাই, তো ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং সাইট স্কোর এই দুইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এটা সাইটেশনের গড় নির্দেশ করে। হ্যাঁ, আমি কঠিন করতেছি না, সহজে যদি বলি, কোন জার্নালের আর্টিকেল গুলো কোন জার্নালের আর্টিকেল গুলা গড়ে 2 বছরে যত সাইটেশন পায় সেটাকে বলে ওই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর। আর কোন জার্নালের আর্টিকেল গুলা গড়ে 3 বছরে যত সাইটেশন পায় সেটাকে বলে ওই জার্নালের সাইট স্কোর। সাইট স্কোর নামক জিনিসটা দেয় হচ্ছে স্কোপাস নামক কোম্পানি, আর ইম্প্যাক্ট ফ্যাক্টর নামক জিনিসটা দেয় হচ্ছে ওয়েব অফ সায়েন্স নামক কোম্পানি। এই যে বললাম দুইটা বড় কোম্পানি আছে, একটা দেয় সাইট স্কোর, একটা দেয় ইম্প্যাক্ট ফ্যাক্টর। ঠিক আছে, যেমন খেয়াল করেন আমাদের এই আর্টিকেলটা যেটা আমি স্ক্রিনে দেখাইছিলাম শুরুতে, জার্নালের নাম হচ্ছে কোজেন্ট এডুকেশন। কোজেন্ট এডুকেশন হচ্ছে জার্নালের নাম। তা আমি এখন যদি স্কোপাসের ওয়েবসাইটে গিয়ে আমি সার্চ করি, আচ্ছা আপনাদেরকে স্কোপাসের পাবলিক ওভারভিউ দেখাই, কারণ আপনারা তো আর পেইডটা ইউজ করতে পারবেন না আপাতত, তাই পেইডটা না দেখায় পাবলিকটা দেখায় যেন সবাই যতটুকু দেখে এতটুকু ইউজ করতে পারেন। এই যে আমরা স্কোপাসের জাস্ট ফ্রি ওভারভিউ যেটা সেটাতে ঢুকলাম, স্কোপাস লিখে সার্চ করলাম, সার্চ করার পর সোর্সে যাবে, সোর্স। ওকে, আচ্ছা, তো এখন আমরা এখানে এই জার্নালের নাম লিখে সার্চ করলাম। খেয়াল করেন আপনি জাস্ট ওই টাইটেলে গিয়ে জার্নালের নাম লিখে সার্চ করবেন, এবং সার্চ করলে এটা যদি স্কোপাস স্বীকৃত জার্নাল হয়ে থাকে তাহলে এটার নাম দেখাবে। এই যে এটা সাইট স্কোর হচ্ছে 4.4। এটা সাইট স্কোর 4.4 মানে কি? মানে হলো এই জার্নালে যে আর্টিকেল গুলা পাবলিশ হয় সেগুলা গড়ে 3 বছরে 4.4 মানে সাইটেশন 4.5 করে পায় আর কি। 4.5টা সাইটেশন পায়, ঠিক আছে? 4.5টা সাইটেশন পায়, কারণ এই হিসাব আপনার বের করা লাগবে না। আপনার এই হিসাব বের করা লাগবে না, আমি জাস্ট বললাম যেটা কেমনে বাইরে। মনে করেন একটা জার্নালের নাম হচ্ছে জার্নাল অফ এনার্জি, সেই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর 2। ইম্প্যাক্ট ফ্যাক্টর মানে 2 বছর হিসাব। তো ধরেন ওই জার্নালে 2025 সালে আর্টিকেল পাবলিশ হয়েছে 20টা, আর 2024 সালে আর্টিকেল পাবলিশ হয়েছে 20টা, 40টা আর্টিকেল পাবলিশ হয়েছে। এই 2 বছরে 80টা সাইটেশন পেয়েছে। 80 ভাগ 40 সমান সমান 2, ওই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর 2। এটা আপনাদের বের করা লাগবে না, এটা ওই ওদের ওয়েবসাইটে গিয়ে নাম সার্চ করলে আপনার ইম্প্যাক্ট ফ্যাক্টরটা দেখতে পাবেন। তো খেয়াল রাখবেন যে ইম্প্যাক্ট ফ্যাক্টরও ব্যাকগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড একটু ভ্যারি করে, যেমন ইঞ্জিনিয়ারিং এবং হেলথ সায়েন্সের জার্নালগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর একটু বেশি হয়, কলা অনুষদ সোশ্যাল সায়েন্সের জার্নালগুলো ইম্প্যাক্ট ফ্যাক্টর একটু কম হয়, কারণ এই ফিল্ডে গবেষক কম, সাইটেশন কম। ফলে ওই আলাদা ব্যাকগ্রাউন্ডের একে অপরের সাথে সাইড স্কোর দিয়ে কিন্তু তুলনা হবে না। আপনি যদি বলেন যে আরে অক্সফোর্ডের প্রফেসর সে পাবলিশ করছে মাত্র 3 ইম্প্যাক্ট ফ্যাক্টর, অথচ আমার ভার্সিটির প্রফেসর সে পাবলিশ করছে 7 ইম্প্যাক্ট ফ্যাক্টর, দেখতে হবে দুজন একই ফিল্ডের কিনা, একই টাইপের সাবজেক্টে কাজ করেন কিনা, এখানে অনেক বিষয় আছে। ঠিক আছে, তো আমরা চাইলে স্কোপাসে গিয়ে বা ওয়েব অফ সায়েন্সে গিয়ে সাইট স্কোর বা ইম্প্যাক্ট ফ্যাক্টর বাইর করতে পারি, যে কোনো একটা করলে হবে। এটা জাস্ট র্যাঙ্কিং প্রকাশ করে আর কি, স্কোপাস ওয়েব অফ সায়েন্স নামক কোম্পানি। সাইট স্কোর যেমন হয় ইম্প্যাক্ট ফ্যাক্টরের সংখ্যাটা ওরকমই হয়, একটা 2 বছরের হিসাব, একটা 3 বছরের হিসাব। তো যেই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো ওই জার্নালের আর্টিকেলও ভালো। আপনারা অবশ্যই নিজের আর্টিকেল পাবলিশ করার বেলায় বা কারো কাছ থেকে তথ্য নেওয়ার বেলায় এই ছোটখাটো জিনিসগুলো দেখবেন। আমরা ক্লাসের শেষ দিকে চলে আসছি, আর অল্প আছে, একটু কষ্ট করে থাকি। আচ্ছা, আশা করি ইম্প্যাক্ট ফ্যাক্টর বুঝছেন। আরো কিছু ছোট কনসেপ্ট আছে, যেমন ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং ইন্ডেক্সিং মানে এই জার্নালটাকে স্বীকৃতি কারা দেয়, এটা আগামী ক্লাসে বুঝবেন। ইন্ডেক্সিং মানে কি? যেমন আমাদের দেশে একজন বলল যে ভাই আমি অমুক ভার্সিটিতে পড়ি,
তখন আমি বলবো যে তোমার ভার্সিটিকে কি ইউজিসি স্বীকৃতি দেয়? স্বীকৃতি দিলে তোমার ভার্সিটি ভালো, নাইলে ভালো না। ঠিক তেমনই ওয়ার্ল্ড ওয়াইড কিছু ইন্ডেক্সিং কোম্পানি আছে, এই যে একটা হচ্ছে স্কোপাস, একটা হচ্ছে ওয়েব অফ সায়েন্স, এরা যাদেরকে স্বীকৃতি দেয় এরাই ওয়ার্ল্ড ওয়াইড ভালো জার্নাল বলে বিবেচিত হয়। তো স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, দোয়াজ, এবিডিসি, এরকম কিছু ইন্ডেক্সিং কোম্পানি আছে আর কি। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। আপনার স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স হচ্ছে সবচেয়ে রিলায়েবল। বিজনেস ফিল্ডের জন্য হচ্ছে এবিডিসিটা, ঠিক আছে। মানে এরা প্রতি বছর জার্নালের তালিকা দেয় যে কারা কারা রিলায়েবল জার্নাল। যেমন স্কোপাসের আন্ডারে বর্তমানে 44,000 জার্নাল আছে। এই তো ওয়েব অফ সায়েন্সও এরকম তালিকা দেয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। ওকে, এখন লাস্ট আমরা শেষ দিকে চলে চলে আসছি, আজকে আমরা বেসিক আলোচনায় আছি। তো এখন অনেকে বলেন যে ভাই, আমাদের বন্ধু বান্ধব বলে সে Q1 পাবলিশ করছে, Q1 Q2 এগুলো মানে কি? Q1 Q2 Q3 এগুলো মানে কি? সহজ কথায় বললে, স্কোপাস কোম্পানি যে জার্নালগুলোকে স্বীকৃতি দেয়, আবারও বলছি, স্কোপাস কোম্পানি যে জার্নালগুলোকে স্বীকৃতি দেয়, সেই জার্নালগুলো সাবজেক্ট ওয়াইজ চারটা ক্যাটাগরি থাকে, ফিল্ড ওয়াইজ চারটা ক্যাটাগরি থাকে, Q1 Q2 Q3 Q4। যেমন ধরেন, স্কোপাসের আন্ডারে 44,000 জার্নাল আছে। আমার এডুকেশন সাবজেক্ট, আমার এডুকেশন ফিল্ডে ধরেন 1,000 জার্নাল আছে। তো এই 1,000 জার্নাল সবগুলাই ভালো, কারণ সেটা স্কোপাস স্বীকৃত। এখন ভালোর মধ্যেও তো ভালো থাকে, তাই না? Q1 মানে সেরা 25%, মানে ওই 1,000-এর মধ্যে সেরা 25%কে বলে Q1। এর পরের 25% Q2, এর পরের 25% Q3, এর পরের 25% Q4। মানে ভালো জার্নাল গুলোর যে চারটা ক্যাটাগরি, এই চারটা ক্যাটাগরি বলে Q1 Q2 Q3 Q4। তো অ্যাডমিশনের জন্য সাধারণত Q1 Q2 এবং Q3টাই বেশি কাজে লাগে। Q4 একটু রিস্ক হয়ে যায়, অনেক সময় Q4 গুলা বাদও পড়ে। তো আপনারা হচ্ছে যে Q1 Q2 বা Q3 টার্গেট করবেন। এবং আমাদের ব্যাচে যারা ক্লাস করে, আমি বলি যে প্রথম আর্টিকেলটা Q2 দিয়ে হইতে হইতে পারে। তো এখন ধরেন, আপনি বলতে পারেন যে ভাই আমি অমুক সাবজেক্টের, আমার সাবজেক্টে কোন কোন জার্নাল আছে আমি কেমনে জানবো? স্কোপাসের ওয়েবসাইটে যাবেন, গিয়ে যাওয়ার পর সাবজেক্ট এরিয়া এখানে সিলেক্ট করবেন, সাবজেক্ট এরিয়া। এবার ধরেন আপনার সাবজেক্ট কি, আপনার সাবজেক্ট হচ্ছে ধরেন সিএসসি, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সিএসসি। সিএসসি যদি না আসে তাহলে পূর্ণ রূপটা লিখবেন, এখানে অনেক সময় সংক্ষিপ্ত রূপটা আসে না। এই ধরেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে আছে, কেমিস্ট্রি আছে, এই যে কম্পিউটার সায়েন্স আছে। আবার কম্পিউটার সায়েন্সের আন্ডারে যদি সাব এরিয়া যান, সাব এরিয়া যাবেন, যেমন ধরেন আপনার এরিয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি জানতে চান এই ফিল্ডে দুনিয়াতে কতটা ভালো জার্নাল আছে, তাহলে আপনি এখানে এটা সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এই অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখেন 652টা জার্নাল আছে। 652টা জার্নাল আছে যেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড পেপার পাবলিশ করে। 652টা জার্নাল, দ্যাট মিনস হিউজ কিন্তু, ঠিক আছে। আর এই 652টাকে আপনার বিভিন্ন কোয়ার্টাইলে ভাগ করা হবে, ঠিক আছে। Q1 Q2, এই যে আপনি যদি Q1-এ গিয়ে দেন অ্যাপ্লাইতে ক্লিক করেন, তাহলে এরকম দেখেন এই যে 652টাকে 4 ভাগে ভাগ ভাগ করছে, ঠিক আছে। আর এই যে 216টা জার্নাল হচ্ছে Q1-এ, এরপর Q2 Q3 Q4 এরকম, ঠিক আছে। তো Q1 মানে হচ্ছে এই ফিল্ডের এগুলা সবচেয়ে বনেদি জার্নাল, সবচেয়ে ভালো জার্নাল, ঠিক আছে। এবার এখানে যার যে সাবজেক্ট, অনেকে বলবেন ভাই আপনি এআইটা দেখাইছেন, এগ্রিকালচারটা দেখান নাই, বা আপনি কলা অনুষদেরটা দেখান নাই, আপনি বায়োটেকনোলজিটা দেখান নাই। তো জাস্ট আপনি এখানে গিয়ে আমরা প্রসেসটা দেখাচ্ছি, আপনি জাস্ট নিজের মতো করে বের করবেন আপনার ফিল্ডে কারা কারা আছে, ঠিক আছে। সব এরিয়ারই এখানে আছে, ঠিক আছে। একটা একটা করে জাস্ট দেখবেন। এখানে হেলথ হেলথ সায়েন্সেরও আছে নিশ্চয়ই, ডেন্টালেরও আছে, ইকোনমিক্স এর আছে, সব সব সাবজেক্টেরই আছে, ইঞ্জিনিয়ারিং এর আছে, ঠিক ঠিক আছে। আমি সব তো আর দেখাই কুলাবো না। যে ইনভারমেন্টাল সায়েন্স, ইনভারমেন্টাল সায়েন্সের 717টা আছে, ঠিক আছে। ওকে, তো যেটা বললাম, যে এইভাবে হচ্ছে আপনারা এই নিজ নিজ ব্যাকগ্রাউন্ডে জার্নালগুলো বের করবেন। এখন এগুলো আপনাদের আপাতত তেমন কাজে লাগবে না, তা জেনে রাখা ভালো আর কি। তো আমরা আজকের ক্লাসে আর খুব বেশি কিছু দেখবো না। আজকের ক্লাসে আমরা খুব বেসিক কিছু কথাবার্তা বলছি, আবারও স্মরণ করিয়ে দিই। প্রথমে আমরা কথা বলেছি আজকের লেকচারে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে, আর্টিকেল কি, জার্নাল কি, পাবলিশার কি, থিসিস কি, ডিসার্টেশন কি। দেন রিসার্চ আর্টিকেলের স্ট্রাকচার নিয়ে 5 মিনিট কথা হয়েছে। এরপর আর্টিকেল কিভাবে সার্চ করব সেটা নিয়ে কথা হয়েছে। এখন আপনারা নিজ নিজ, সবার কাছে ল্যাপটপ আছে, গুগল স্কলারে গিয়ে সার্চ করেন, দেখেন। আস্তে আস্তে আপনাদের হাত চলে আসবে, ঠিক আছে। তো আজকের কন্টেন্ট আর বেশি বাড়াচ্ছি না, প্রথম 2 দিনের কন্টেন্ট খুব বেসিক। পরের গুলা যে কঠিন হবে তা না, আমরা প্রত্যেকটা ক্লাস এরকম খুব ইজিলি শেখার চেষ্টা করব। কারো কারো কাছে হয়তো বিরক্ত লাগবে যে ভাই আপনি ছোট জিনিস, সহজ জিনিস এত ব্যাখ্যা করতেছেন কেন। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যেখানে কেউ কেউ আছেন যার জন্য একটু ধরে ধরে শেখাটাই ভালো,
ঠিক আছে, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকু থাকবে। আগামী ক্লাস হচ্ছে শনি সোম বুধ ক্লাস, আগামী ক্লাস সোমবারে। আপনাদের সাথে যারা ক্লাস করতে চায়, আগামীকালকে হচ্ছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। চ্যাট গ্রুপে অ্যাড করে দিবেন, ফেসবুক চ্যাট গ্রুপে অ্যাড করে দিবেন, এবং রনি ভাইকে অবশ্যই বলবেন, এবং যে ক্লাস করতে চায় তাকেই কেবল অ্যাড করবেন। আমরা এই ব্যাচটা খুবই ভালোভাবে নেওয়ার ট্রাই করবো, কারণ হয়তো আমার এটাই সর্বশেষ বড় ব্যাচ, আমি যেহেতু চলে যাচ্ছি। আর সময় পাবো কিনা আমি শিওর না, হইতে পারে না হইতে পারে। তা আমি খুবই ভালো মতো, যেহেতু এখন ফ্রিও আছি, তো খুবই ভালো মতো এই ব্যাচটা পড়ানোর চেষ্টা করব। আপনাদের দোয়া এবং সমর্থন কাম্য, কেমন? এখন আমরা হচ্ছে প্রশ্ন নেবো, আগে চ্যাট বক্সের প্রশ্ন নেবো, দেন সরাসরি প্রশ্ন নেবো। আবার বলছি, প্রথম 4-5টা ক্লাসে প্রশ্ন করার সুযোগ একটু কমই পাবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেন। কিন্তু ক্লাসে একটু সুযোগটা কম পাবেন। আচ্ছা, প্রশ্ন করার বেলায় একটু বলে দেই কিছু বিষয়, যেহেতু অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অনেকেই আছেন যেহেতু প্রথম ক্লাস, প্রশ্ন করার বেলায় খুব এমন কিছু প্রশ্ন করেন যেগুলো আছে ক্লাস রিলেভেন্ট না। যেমন আপনি প্রশ্ন করলেন যে ভাই, কোর্সের রেকর্ড কি দেওয়া হবে? এই প্রশ্নটা রনি ভাইকে করবেন, ঠিক আছে, যদি কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন হয়। আবার এমন কিছু প্রশ্ন আছে যেটা একেবারেই ক্লাসে আলোচনা করার মতো না। যেমন ধর আপনি প্রশ্ন করলেন যে ভাই, আমার সাবজেক্ট অমুক, আমার রিসার্চ গ্যাপ, আমার স্টাডি গ্যাপ হয়ে হয়ে গেছে, আমি এখন হায়ার স্টাডিতে চান্স পাবো পাবো কিনা। দেখেন, এটা একেবারে ইন্ডিভিজুয়াল, আপনার নিজের প্রবলেম, ফলে আপনি এটা ইন্ডিভিজুয়ালি আমাকে জিজ্ঞেস করা ভালো। কারণ এই উত্তরটা শুনে ক্লাসে অন্য কারো কিন্তু কোনো উপকার হবে না। তো ক্লাসে এমন প্রশ্ন করা ভালো যেগুলো কন্টেন্ট রিলেটেড, আজকে আমরা যা আলোচনা করলাম সেটার সেই বেসিসে। আবার এক ক্লাসের প্রশ্ন আর এক ক্লাসে না করা ভালো। আজকে আমরা শিখলাম আর্টিকেল সার্চ করা। আপনি হয়তো আজকে যেহেতু প্রথম প্রথম ক্লাস, অনেকেরই অনেক বিষয় প্রশ্ন, আপনি বললেন যে ভাই টপিক কেমনে ঠিক করব, আর্টিকেল জার্নালে কিভাবে জমা দেবো, ফ্রিতে আর্টিকেল কিভাবে পাবলিশ করবো। আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করি, আপনাদের আর্টিকেল পাবলিশ করতে টাকা লাগবে না। আমার যতগুলো আর্টিকেল পাবলিশ হয়েছে আল্লাহর রহমতে ভালো জার্নালে, এবং টাকা লাগেনি। কিভাবে ফি মকুব করা যায় ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা খুব ভালোভাবে শিখে খাবো। শুধু আপনারা ধৈর্য ধরে কোর্সটা করতে হবে। দেখেন, আজকের ক্লাসে হয়তো সামান্য কিছু শিখলেন, এরকম 35টা ক্লাসের 35টা সামান্য মিলে কিন্তু অনেক কিছু হবে, ঠিক আছে? সো ক্লাসে প্রশ্ন করার বেলায় প্রথমত যে কোনো প্রশ্ন করলে আমরা এটা ওয়েলকাম করি। এমন না যে খুব খারাপ প্রশ্ন করেছেন, এতে অন্যায় হয়েছে, বিষয়টা এরকম না। কিন্তু যেটা বললাম, যে পার্সোনালাইজ প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে যদি করেন তাহলে আপনার জন্য ভালো, আপনি স্পেসিফিক উত্তরটা পাবেন, ঠিক আছে? আর হায়ার স্টাডি রিলেটেড প্রশ্ন লাইভ ক্লাসে না না ঢুকানো ভালো, এগুলো নিয়ে আমরা আলাদা সেশন নেব, সে তখনও করতে পারবেন। এটা আমি এই জন্য বললাম যে বিগত ব্যাচগুলো প্রথম ক্লাসের প্রশ্নের অভিজ্ঞতা থেকে বললাম, ঠিক আছে, যেন ক্লাস যারা ভিডিও দেখে করবেন তারা যেন ক্লাসটা এনজয় করেন, কেমন? ওকে। একজন প্রশ্ন করলেন সাইটেশনের প্রয়োজনীয়তা কি, লিটারেচার রিভিউতে কি সাইটেশন ম্যান্ডেটরি? রাইট, লিটারেচার রিভিউ যখন আপনি করবেন তখন আরেকজনের কাছ থেকে তথ্য নিতে হবে, দ্যাট মিন্স আরেকজনকে সাইট করতে হবে। একজন প্রশ্ন করেছেন সিস্টেমেটিক রিভিউ মানে কি। দেখুন, আমাদের লেকচার নাম্বার 13-14 সিস্টেমেটিক রিভিউ নিয়ে, তার মানে তখন নিশ্চয়ই সে আলোচনা পাবেন। একদম বলছে রিভিউ পেপারের সাথে রিসার্চ আর্টিকেলের ডিফারেন্স কি, লেকচার নাম্বার 13-12-তে এটা পাবেন, ঠিক আছে? আর্টিকেল টাইপ নিয়ে আলোচনা। তো সবাই অবশ্যই অবশ্যই আমাদের কোর্স আউটলাইনটা দেখবেন, তাহলে হচ্ছে বুঝবেন যে আপনি সামনে কি কি শিখবেন। হাউ টু ফাইন্ড ফ্রি গুড আর্টিকেল। ওকে, আগামী ক্লাসে আমরা আর্টিকেল অ্যাক্সেস মানে ফ্রিতে কেমনে পাবেন সে আলোচনা হবে। তো আগামী ক্লাসে আশা করি এটাও পেয়ে যাবেন। চ্যাট বক্সে আরো প্রশ্ন আসছে। আমি একটা আর্টিকেল দেখে যদি নিজের আর্টিকেল পাবলিশ করি তাহলে সাইটেশন কিভাবে হয়? রাইট, সাইটেশন হয়েছে আপনি আর্টিকেলটা পাবলিশ করলে তো আপনি রেফারেন্স দেন, আপনার রেফারেন্স থেকেই ওই আর্টিকেলটা পায়, ঠিক আছে? আরেকজন প্রশ্ন করছেন, একটা আর্টিকেলের অ্যানালাইসিস রেজাল্ট বাকি কাজ না করেই কি ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ করা সম্ভব? অনেকটাই করা সম্ভব। বিস্তারিত আলাপ। থিসিস কমপ্লিট করতে মিনিমাম কতদিন লাগে, এটার কোনো ডেট নাই। একটা মাস্টার্স এর থিসিস কেউ 6 মাসে করে, একটা পিএইচডি ডিসার্টেশন কারো 2-3 বছরও লাগে। যেমন ইউএসএ তে পিএইচডি করতে 5 বছর লাগে। সো থিসিস করতে অনেক টাইম লাগতেই পারে। একজন বলছেন পাবলিশার আর কোম্পানি কি সেম? আসলে আমি সহজে বোঝার জন্য কোম্পানি বলছি, কিন্তু এক্সাক্ট ওয়ার্ডটা হচ্ছে পাবলিশার, ঠিক আছে? আচ্ছা, একজন বলছেন এই ব্যাচে কি পাইথন শেখানো হবে। দেখুন, কোর্স আউটলাইনে পাইথন নেই, দ্যাট মিনস এই ব্যাচে পাইথন শেখানো হবে না। একটা আর্টিকেল দেখে কিভাবে বুঝবো এটা পিয়ার রিভিউড কিনা? সহজ কথা, যেই আর্টিকেল স্কোপাস ইন্ডেক্স বা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স, সেই আর্টিকেল অবশ্যই পিয়ার রিভিউড আর্টিকেল। আর একজন প্রশ্ন করছেন যে এক্সপ্লেনেশন অফ এভরিথিং ইজ রিয়েলি গুড, আপনাকে থ্যাঙ্কস। একজন বলছেন কোজেন্ট এডুকেশন কি 100% ওয়েবার দেয়? রাইট, আমার আর্টিকেলটাতে আমি 100% ফি মকুব পেয়েছি, আপনাদেরকে মকুব পাওয়ার প্রসেস শিখিয়ে দেওয়া হবে। আমাদের কোন কোন টপিক নিয়ে ক্লাস হবে, ওকে, কোর্স আউটলাইনটা আজকের ক্লাসের সাথে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপর হিউম্যানিটিজ এর কোনটা, ওকে, হিউম্যানিটিজ এর কোন জার্নাল সেটা আপনারা স্কোপাসে গেলে সার্চ করলে পাবেন। আমরা আগে চ্যাট বক্সে কোশ্চেনগুলো নেই। কনফারেন্সে কখন সাবমিট করতে হয় এগুলো অনেক আলোচনা হবে।
শাম্মী খান বলছেন ক্লাস প্রেজেন্টেশন ইজ সো মাচ গুড, আপনাকে থ্যাঙ্কস। ওকে, আপনাদের কমেন্ট গুলো নিশ্চয়ই আমাকে অনুপ্রাণিত করবে। আমরা এই ব্যাচটা ইনশাল্লাহ খুবই ভালোভাবে নেওয়ার ট্রাই করব। সো আশা করি আপনারা এই কোর্সে সেটা মিলিয়ে নেবেন, এবং আমাদের যে পেজ, সেই পেজে গেলে আগের সবগুলা ব্যাচের পার্টিসিপেন্টদের লাইভ ফিডব্যাক আছে, মানে আমরা শেষ ক্লাসে সবার কাছ থেকে ফিডব্যাক নেই। তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা ব্যাচেরই ফিডব্যাক খুবই ভালো। রিসার্চ কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় অলরেডি আমাদের এটা নিয়ে ক্লাস আছে। এই কোর্স করার সাথে সাথে কি আর্টিকেল পাবলিশের কাজ হবে? লেকচার নাম্বার 6 থেকে আমরা স্পেসিফিক টপিক বাই টপিক আগাবো, তখন চাইলে কেউ মানে আর্টিকেলটাও করার প্রসেসে আগাতে পারেন, আমরাও শেখাচ্ছি, আপনিও শিখতেছেন এইভাবে, ঠিক আছে? ওকে, একজন আবারও বলছেন পাইথন শেখানো হবে কিনা। পাইথন কিন্তু শেখানো হবে না, মানে যেটা কোর্স আউটলাইনে নাই সেটা আসলে আমরা শিখাইতে পারবো না। আমরা যদি কখনো শিখাই সেটা তো আমরা বলবো, ঠিক আছে? একজন বলছেন যতগুলো পেপারকে রেফারেন্স হিসেবে অ্যাড করবো ততগুলো কি সাইটেশন করতে হবে? রাইট, সাইটেশন করতে হবে। লেকচার নাম্বার 3-তে আমরা রেফারেন্সিং নিয়ে কথা বলবো। ওকে। আর অনেকে আছেন নিজের সাবজেক্টের নাম দিয়ে প্রশ্ন করছেন আপনি বেনিফিটেড হবেন কিনা, এই উত্তরটা দিতে চাই না, কারণ এই একই প্রশ্ন সবাই করবেন। আজকে ক্লাস করছেন না, আপনার সাথে মিলছে না, এই আর কি। ওকে। তারপর আমরা কি বেনিফিট পাবো এই কোর্স শেষে? এই যে আজকে কিছু জিনিস শিখলেন, এরকম 34টা ক্লাসে 34 রকমের জিনিস শিখবেন, এটাই হচ্ছে মূল বেনিফিট। সার্টিফিকেট বা এগুলো এগুলো কোনো বেনিফিট না, আপনি শিখতেছেন, এটাই হচ্ছে বেনিফিট। ওকে। আহ আপনাদেরকে থ্যাঙ্কস। আর কারো যদি প্রশ্ন থাকে, আমি কিউ এন এতে কিছু প্রশ্ন আছে সেগুলো কভার করার চেষ্টা করি দেন। তো প্রথম কিছু ক্লাসে প্রশ্ন একটু বেশি আসবে যেহেতু অনেকেই জয়েন করেন। আচ্ছা, আমাদের প্রথম 5টা ক্লাস আমরা গুগল ড্রাইভের মাধ্যমে দেব, এবং প্রথমে 1-2টা ক্লাস আমরা ইউটিউবেও দিয়ে দিয়ে দিই আমাদের পরবর্তী ব্যাচের প্রমোশনের জন্য। কিন্তু পঞ্চম ক্লাসের পর থেকে আমরা একদম স্ট্রিক্ট মানে পলিসিতে চলে যাব আর কি। একজন বলছেন, ওকে মীর আপনার উত্তর পেয়েছেন আশা করি, কনফারেন্স ওটা উত্তর পেয়েছেন আশা করি। পিয়ার রিভিউ কিভাবে করা হয় ফাতেমা আপু, এটার উত্তর পাবেন। ওকে, একজন বলছেন আমাকে পার্সোনালি কিভাবে কোশ্চেন করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01898942474। আমি ব্যস্ত থাকি হচ্ছে মূলত শনি সোম বুধ, মানে ক্লাস ডেতে বিকাল থেকে রাত 12টা পর্যন্ত ব্যস্ত থাকি শনি সোম বুধ। এর বাইরে যে কোনো টাইমে আমাকে নক করতে পারেন। আমি মানে এটা মন থেকে বলছি, অত ফর্মালিটি পছন্দ করি না। আপনারা যখন যার প্রয়োজন অবশ্যই প্রশ্ন করবেন। তবে আমাদেরও লিমিটেশন আছে, আমরা 32টা ব্যাচ পড়িয়েছি, হাজার হাজার শিক্ষার্থী ক্লাস করেছে, সবারই টুকটাক হেল্প করতে হয় আমাদেরকে। সো আমরা একদমই ফ্রি ফ্রি থাকি না, এটা একটু মাথায় রাখেন। আর কিন্তু আমরা অবশ্যই যে কোনো প্রশ্ন থাকলে আপনাদের সেটা সলভ করার ট্রাই করবো, কেমন? ওকে, আমি চ্যাট বক্সে নাম্বারটা দিয়ে দিচ্ছি। এইবার আমরা কিছু প্রশ্ন নেই সরাসরি, দেন আমি নাম বললে আপনারা হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? আচ্ছা, যারা এর আগে হ্যান্ড রেজ করেছিলেন তারা, আমি অনেকের হ্যান্ড নামিয়ে ফেলছিলাম, আপনারা চাইলে হ্যান্ড আবার তুলতে পারেন, দেন হচ্ছে বাকি আলাপ। আচ্ছা, নাম্বারটা আমি চ্যাট বক্সে দিয়ে দিছি। আমাদের কোর্স আউটলাইন আজকের ক্লাসের সাথে দেবো, কোর্স আউটলাইনেও আমার নাম্বারটা পাবেন। আমার নাম্বারের শেষ হলো 74, ঠিক আছে? আমার নাম্বারের শেষ হলো 74। আচ্ছা। আর কোর্স ফি পঞ্চম লেকচারের পর দেওয়া হবে, কিন্তু যদিও অলরেডি প্রায় 12-13 জন দিয়ে দিয়েছেন। যারা দিয়ে দিতে চান, যারা কোর্স সম্পর্কে আগে থেকেই জানেন, তারা দিয়ে দিলে কোনো সমস্যা নাই। ওকে, জাফরিন হক হাত তুলছেন, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম হাত তুলেছেন, খন্দকার শরীফুল ইসলাম হাত তুলেছেন। প্রশ্ন করুন।